মজার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এই যে মিস্টার, কে আপনি আর এভাবে মূর্তির মতো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি নদী ম্যাডামের পার্সোনাল বডিগার্ড। আজকে আমার চাকরিতে প্রথম দিন, তাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, তার মানে আপনি আমার আব্বু ঠিক করা সেই বডিগার্ড। আপনাকে আব্বু কি সব খুলে বলেছে? আপনাকে কি কি করতে হবে? না স্যার, শুধু আমাকে বলে দিয়েছে আমার ডিউটি সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, আর বাকি কাজ আপনার কাছ থেকে বুঝে নিতে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এখন আমার সঙ্গে চলুন, আমি এখন ভার্সিটিতে যাব। আর হ্যাঁ, একটা কথা, আপনি গাড়ি ড্রাইভ করতে জানেন তো? হ্যাঁ ম্যাডাম, আমি খুব ভালো ড্রাইভ করতে পারি, আপনার কোনো চিন্তা নেই। আমি আপনাকে খুব ভালোভাবেই আপনার ভার্সিটিতে পৌঁছে দিতে পারবো। আচ্ছা, আপনি কোন ভার্সিটিতে পড়েন সেটা তো জানা হলো না। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। কেন, আমার আব্বু তোমাকে এই ব্যাপারে কোনো কিছু বলেনি নাকি? না স্যার, আসলে আমাকে এই ব্যাপারে খুলে কিছুই বলেননি। উনি শুধু বলেছিলেন ওনার মেয়ের জন্য একজন বডিগার্ড প্রয়োজন, আর আমারও একটা চাকরির প্রয়োজন ছিল, তাই আমি কোনো কিছু জিজ্ঞাসা না করেই চাকরিটা নিয়ে নিয়েছি। তাছাড়া আপনার আপু আমাকে খুব ভালো একটা বেতন দেবেন, তাই। আচ্ছা ঠিক আছে, এখন চলো, তোমার সঙ্গে বাকি কথা পরে বলবো। এখন আমার ভার্সিটির টাইম হয়ে গেছে, আগে ভার্সিটি যেতে হবে, তারপর ভার্সিটি থেকে ফিরে এসে তোমার সঙ্গে গল্প করব। এই বলে নদী আর সাগর দুজনেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। সাগর গাড়ি ড্রাইভ করছে আর নদী সেটা ভালো করে লক্ষ্য করছিল। নদীর লক্ষ্য করছিল যে সাগর ঠিকঠাক মতো গাড়ি ড্রাইভ করতে পারে কিনা। সাগর খুব ভালোভাবেই গাড়ি ড্রাইভ করছে। এটা দেখে নদী সাগরকে বলল, তুমি তো খুব ভালোই করে ড্রাইভ করতে পারো। তুমি কি এর আগেও অন্য কোথাও ড্রাইভারের চাকরি করেছো নাকি? না ম্যাডাম, এটা আমার প্রথম। তবে ছোটবেলা থেকেই গাড়ি চালানো আর ড্রাইভিংয়ের প্রতি আমার অনেক আকর্ষণ ছিল, তাই খুব ভালোভাবে ড্রাইভিংটাকে রপ্ত করতে পেরেছি, আর সেজন্যই ভালো মতো গাড়ি চালাতে পারি। আমার ড্রাইভিং আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, আর সেই সঙ্গে তোমাকেও খুব পছন্দ হয়েছে। আপনি কি বলেন আমি ঠিক বুঝতে পারিনি। এটাই বললাম যে তুমি খুব ভালো কথাও বলতে পারো। তোমার কথা বলার উদাহরণও আমার বেশ ভালোই পছন্দ হয়েছে। তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তুমি কোনো গরিব ঘরের ছেলে আর ড্রাইভিং করে নিজের রোজগার করতে চাও। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন উচ্চবিত্তশীল কোনো ফ্যামিলির ছেলে, আর খুব ভদ্র ফ্যামিলির ছেলে। উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে না হলেও আমি খুব ভদ্র ফ্যামিলির ছেলে, কারণ আমার বাবা মার ছোটবেলা থেকেই আমাকে ভদ্রতা খুব ভালোভাবেই শিখিয়েছেন। যাই হোক ম্যাডাম, আমরা কথা বলতে বলতে আপনার ভার্সিটিতে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এখন যাচ্ছি। আর হ্যাঁ, তুমি কিন্তু ঠিক দুপুর 1টার মধ্যে এখানেই অপেক্ষা করবে। দুপুর 1টার মধ্যেই আমার ক্লাস শেষ হয়ে যাবে আর আমি ভার্সিটি থেকে বাসায় চলে যাব। আর এই নাও, এখানে 100 টাকা আছে। তুমি তো মনে হয় সকালে নাস্তা করনি, কিছু কিনে খেয়ে নিও। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করব, এখান থেকে কোথাও যাব না। আর আপনি আপনার ভার্সিটি ছুটি হওয়ার ঠিক 5 মিনিট আগে আমাকে একটা ফোন করে দেবেন, কারণ এখানে তো গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। আমি সাইডে কোথাও গাড়িটা পার্ক করা যায় কিনা সেটা দেখি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি, না হলে আবার ক্লাসে লেট হয়ে যাবে। এই কথা বলে নদী ভার্সিটির ভিতরে ঢুকে গেল। আর এদিকে সাগর রাস্তার এক পাশে গাড়িটা পার্ক করলো, আর তারপর সেখানেই বসে রইল নদী। ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতেই তার বান্ধবী আনিসা তাকে প্রশ্ন করলো, কি ব্যাপার দোস্ত, তোর সঙ্গে ওটা কে? তোর বয়ফ্রেন্ড তোকে ড্রপ করতে এসেছিল নাকি? আরে ভাই, এইসব তুই কি বলছিস? আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? ও আমাদের নতুন ড্রাইভার। আরে বান্ধবী, এসব তুই কি বলছিস? ছেলেটাকে দেখলে তো একদমই তাদের ড্রাইভার বলে মনে হয় না। ছেলেটাকে দেখে আমার সত্যিই মনে হয়েছিল ওটা তোর বয়ফ্রেন্ড। অনেক হ্যান্ডসাম অ্যান্ড গুড লুকিং। দোস্ত, একটা কাজ করতে পারিস, ও যদি তোর ড্রাইভার হয়ে থাকে তাহলে আমার সঙ্গে একটু লাইন করার ব্যবস্থা করে দে। দেখ, একদম ফালতু কথা বলিস না। ছেলেটাকে আমারও খুব ভালো লাগে, কেন জানি না আমার মনে হয় ছেলেটা কোনো গরিব ঘরের ছেলে নয়, যথেষ্ট সামর্থ্যবান পরিবারের ছেলে। তাছাড়া
কথাবার্তা আচার আচরণ অনেক ভদ্র, কথাবার্তা সবকিছুই অনেক রুচিশীল। তাই তো বলছি দোস্ত, ছেলেটাকে আমার বেশ ভালোই পছন্দ হয়েছে। তুই একটু ওর সঙ্গে আমাকে প্রেম করার ব্যবস্থা করিয়ে দে। ধুর ভাই, ফালতু বকিস না, এখন ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে চল। প্রেম করার জন্য দুনিয়ায় ছেলের অভাব পড়েছে নাকি যে তোর বেছে বেছে আমার ড্রাইভারের সঙ্গেই প্রেম করতে হবে? এসব ফালতু কথা আমার একদম ভালো লাগে না, চল তো এখান থেকে। এই বলে নদী তার বান্ধবী আনিসাকে নিয়ে ক্লাসরুমে চলে এলো আর ক্লাস করতে থাকলো। এদিকে সাগর গাড়িটা পার করে রেখে পাশে একটা চায়ের দোকানে চলে গেল নাস্তা করতে। সেখান থেকে নাস্তা করে তারপর আবার গাড়িতে এসেই বসে রইল। ঘুমিয়ে গেছে সেটা তার খেয়ালই ছিল না। তখনই হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সে মোবাইলটা হাতে নিয়ে দেখলো নদী তাকে ফোন করেছে। সাগর সঙ্গে সঙ্গেই ফোনটা রিসিভ করলো। আর ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে নদী বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কোথায় আপনি? আমার ভার্সিটি ছুটি হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আমি এই তো এখানেই আছি। আপনি গেটের কাছে আসুন, আমি গাড়ি নিয়ে চলে আসছি। এই বলে সাগর ফোনটা কেটে দিল এবং গাড়ি নিয়ে গেটের সামনে চলে আসলো। আর এদিকে নদী তার বান্ধবী আনিসাকে নিয়ে ক্যাম্পাসের বাইরের দিকেই আসছিল। আর তখনই আনিসা নদীকে বলল, দোস্ত, আজ আমাদের ড্রাইভার আসতে পারবে না, বলল কি যেন সমস্যা হয়েছে। তুই আমাকে একটু আমার বাসার সামনে নামিয়ে দিবি? আচ্ছা ঠিক আছে, চলো আমার সঙ্গে। এই বলে নদী আর আনিসা দুজনেই গাড়ির কাছে চলে আসলো আর গাড়িতে উঠে বসলো। নদীর সামনের সিটে সাগরের সঙ্গে বসে আছে আর আনিসাকে পেছনে বসতে বলেছে। এটা দেখে আনিসা বলল, আরে ভাই, তুই আমাকে একা পিছনে বসতে বলছিস আর তুই সামনে গিয়ে ড্রাইভারের সঙ্গে বসেছিস। এটা কিন্তু একদম ঠিক হয়নি। দেখ, গাড়িটা আমার তো, আমি কোথায় বসবো না বসবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আর তুই বলেছিস তোর ড্রাইভার আছে, আসতে পারবে না, তাই আমি তোকে লিফট দিতে রাজি হয়েছি। তা না হলে কি আমি তোকে আমার সঙ্গে নিতাম নাকি? যাই হোক, এখন তুই যদি আমার সঙ্গে গাড়িতে করে যেতে চাস তাহলে দয়া করে তোর মুখটা বন্ধ কর, না হলে কিন্তু তুই আমার সঙ্গে যেতে পারবি না। আরে ভাই, তুই এমন কেন রে? আমি তো তোরে বললাম ছেলেটা কেমন বেশ পছন্দ হয়েছে, একটু ব্যবস্থা করিয়ে দে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি এতক্ষণই বিষয়টা বুঝতে পেরেছি। তুই এক্ষুনি গাড়ি থেকে নাম, আমার সঙ্গে একদম ফাজলামো মার্কা কথাবার্তা একদম চলবে না। আরে ভাই, তুই তো আমার বান্ধবী, তুই কেন আমার সঙ্গে এরকম করছিস? বান্ধবীরা তো সবসময় বান্ধবীদের উপকার করে থাকে, কিন্তু তুই তো আমার উপকার না করে আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলছিস। প্লিজ দোস্ত, এরকম বলিস না। কেন? তোমাকে তো আমি আগেই বলেছিলাম এরকম ফাজলামো মার্কা কথাবার্তা আমার সঙ্গে চলবে না, কিন্তু তারপরেও তো তুই আমার কোনো কথাই শুনলি না, মিথ্যা কথা বলে গাড়িতে উঠলি, আর এখন এই কথা বলছিস। এভাবে কথা কাটাকাটি হচ্ছিল নদী আর আনিসার মধ্যে। সাগর ড্রাইভিং সিটে বসে বসে সবকিছু শুনছিল। তখনই নদী সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো? তুমি আবার গাড়ি বন্ধ করে বসে আছো কেন? বাসায় যেতে হবে তো তোমাকে। তোমাকে তো আবার 2টার পর পাওয়া যাবে না, অলরেডি দুপুর 1:30 বেজে গেছে। আমার বাসায় পৌঁছাতে 40 মিনিটের মতো সময় লাগবে। না মানে ম্যাডাম, গাড়িতে তো আপনার সঙ্গে আরো একটা মেয়ে উঠেছে, উনি কোথায় নামবে, ওনার বাসা কোথায়, আমি তো সেই ব্যাপারে কিছুই জানি না, তাই আপনি কিছু বলবেন কিনা সেটার জন্যই অপেক্ষা করছিলাম। ওর বাসার সামনেই আমার বাসা, যেতে রাস্তায় পড়বে। ওর বাসার সামনে আসলে আমি তোমাকে বলে দেব। তুমি এখন গাড়ি স্টার্ট করো। সাগর তখন কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করলো। প্রায় 30 মিনিট গাড়ি চালানোর পর নদী সাগরকে রাস্তায় গাড়ি দাঁড় করাতে বলে একটা বাড়ির সামনে, আর সাগর তখন গাড়ি দাঁড় করায়। আর তারপর নদী আনিসাকে গাড়ি থেকে নেমে যেতে বলে। আনিসা তখন গাল ফুলিয়ে গাড়ি থেকে নেমে যায়। তারপর সাগর আবার গাড়ি চালাতে শুরু করে। দেখতে দেখতে নদীর গাড়ির সামনে চলে আসলো আর নদীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সে গাড়িটা পার্ক করে রেখে বাসা থেকে বের হয়ে চলে যেতে চাইলো। আর তখনই পিছন থেকে নদী বলল। সাগর তখন আর কোনো কথা না বলে নদীর পিছন পিছন বাড়িতে ঢুকলো আর নদীর ড্রয়িং রুমে এসে সাগরকে বলতে আরে কি ব্যাপার, তুমি চলে যাচ্ছ? আজকে চাকরিতে তোমার প্রথম দিন, সকালবেলা তো তোমার সঙ্গে কথাই বলতে পারলাম না। ভেবেছিলাম ভার্সিটির ছুটির পর তুমি বাসায় আসবে আর তখন তোমার সঙ্গে কথা বলবো। অ্যাকচুয়ালি ম্যাডাম, এখন তো দুপুর 2:10 বেজে গেছে আর আমার ডিউটি দুপুর 2টা পর্যন্ত, তাই চলে যাচ্ছিলাম আর কি। তুমি এখন আমার সঙ্গে বাসার ভেতরে চলো। আজকে চাকরিতে তোমার প্রথম দিন আর তোমার তো দুপুরের খাওয়া হয়নি,
তুমি দুপুরের খাবারটা খেয়ে তারপর যাবে। কিন্তু ম্যাডাম, স্যারের সঙ্গে তো কথা হয়েছে আমি দুপুরের খাবার আমাদের বাড়িতে খাবো। আই মিন, আমি বাইরের খাবার খুব একটা খাই না। তাছাড়া আমার তো মনে হয় আপনাদের বাড়িতে আপনারা কাজের লোক দিয়ে রান্না করেন, আবার আবার বাইরের লোকের হাতে রান্না খেতে খুব একটা ভালো লাগে না। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আসো আমি তোমার সঙ্গে, আমি তোমাকে আমার নিজের হাতে রান্না করে খাওয়াবো। কিন্তু ম্যাডাম, আপনি তো এইমাত্র ভার্সিটি থেকে আসলেন, এখন আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। আর তুমি এত কথা বলো কেন? তোমাকে আমি আমার সঙ্গে ভেতরে আসতে বলেছি, তুমি চুপচাপ আমার সঙ্গে ভেতরে আসো। আমি কোনো কথা শুনতে চাই না। সাগর তখন আর কোনো কথা না বলে নদীর পিছন পিছন বাড়িতে ঢুকলো আর নদীর ড্রয়িং রুমে এসে সাগরকে বসতে বলল। আর তারপর সে নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে সোজা চলে গেল। তারপর সাগরের জন্য নিজের হাতের চিকেন বিরিয়ানি রান্না করলো। বেলা হয়ে গেছে, আসলে বাসায় এসে সবকিছু গোছগাছ করে রান্না করতে হয়েছে, তো তাই নদী ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে তারপর সাগরকে ডেকে নিল। সাগর ডাইনিং টেবিলে এসে বসলো আর চিকেন বিরিয়ানির গন্ধ শুনে এসে বলল, গন্ধ শুকে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। রান্নাটা আপনি কি সব সময় রান্না করেন নাকি? আরে না, একদমই নাই। সব সময় রান্না করতে যাব কেন? বাড়িতে অনেকগুলো কাজের লোক আছে, ওরাই রান্না করে। তাছাড়া আমি তো সব সময় আমার পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি। তুমি আজ আমাদের বাড়িতে প্রথম দিন এসেছো, আর তুমি বলেছো বাইরের মানুষের হাতে রান্না তুমি খাও না। তাই তো আমি তোমার জন্য আমার নিজের হাতে রান্না করলাম। এখন খেয়ে বলো কেমন হয়েছে। আপনি আমার জন্য এতটা কষ্ট করতে গেলেন? আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দেখছি, তবে মনে হয় ভালোই হয়েছে। আরে বাবা, আগে খেয়ে তো দেখো কেমন হয়েছে, তারপর না হয় বলো। সাগর তখন আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করলো। বিরিয়ানি হেভি টেস্টি হয়েছিল। সাগর পুরো প্লেট একেবারে শেষ করে দিল। এটা দেখে নদী বলতে লাগলো, এই নাও, আর একটু নাও। আমার মনে হয় তোমার কাছে এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথাই বলেছেন, এটা অনেক ভালো লেগেছে। তাছাড়া আমার তো মনে হচ্ছে এটা কোনো পাকা রাঁধুনির হাতের রান্না। হয়েছে, এত প্রশংসা করতে হবে না, এখন চুপচাপ খেয়ে নাও। সাগর তখন আর কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষ হলে তারপর নদীর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতেই তার আম্মু তাকে দেখে রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, কি ব্যাপার, তুই এতক্ষণ কোথায় ছিলি? সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলি? আমার একটা কাজ ছিল, কাজ করতে গিয়েছিলাম। আর হ্যাঁ, আব্বুকে বলে দিও এখন থেকে আর আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে না। আমি একটা চাকরি জোগাড় করেছি, এখন থেকে আমি চাকরি করেই খেতে পারবো। মানেটা কি? কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুই এতক্ষণ কোথায় ছিলি সেটা অন্তত আমাকে বল। আমি সে কখন থেকে তোকে ফোন দিচ্ছিলাম, কিন্তু তোর ফোন বারবার সুইচ অফ বলছিল। কি সমস্যা তোর? বললাম না আমি একটা চাকরি জোগাড় করেছি আর চাকরি করতে গিয়েছিলাম। তোমরা তো আমাকে প্রতিদিন খোটা দাও, আমি তোমাদের কামাই বসে বসে খাই, নিজে কিছু করে খেতে পারি না কেন? ও আচ্ছা, এ কথা আমরা সব সময় তোকে মজা করেই কথাটা বলি, আর সেজন্য তুই চাকরি করতে চলে যাবি? তুই আমাদের একমাত্র সন্তান, আমাদের অর্থবিত্ত, টাকা পয়সা কোনটার কমতি আছে যে তোকে বাইরে গিয়ে চাকরি করে খেতে হবে? না, ওই যে আমি পড়াশোনা করতে চাই, আর তোমরা সব সময় বলো পড়াশোনার পাশাপাশি ব্যবসার দেখাশোনা করতে। আমি ব্যবসার ব পর্যন্ত বুঝি না, আর সেখানে ব্যবসা করব কিভাবে? তাই আর তোমাদের সঙ্গে ঝামেলা না করে চাকরি করতে চলে গিয়েছি। আর হ্যাঁ, আব্বুকে বলে দিও আমি মাসে 40,000 টাকা বেতন পাবো, আর আমার ডিউটি মাত্র 6 ঘন্টা। আরে বাবা, এসব থেকে কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেখানে তোর বাবার কোম্পানিতে কয়েক হাজার শ্রমিক কাজ করে, আর সেখানে তুই কিনা অন্য কোথাও গিয়ে চাকরি করবি, তাও আবার 40,000 টাকা বেতনে? হ্যাঁ, আমি চাকরি করব, আর চাকরির পয়সা দিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাতে পারবো। আমি আর তোমাদেরকে কোনো ঝামেলায় ফেলবো না। তাছাড়া 40,000 টাকা আমার জন্য পড়াশোনা আর নিজের খরচের জন্য যথেষ্ট। তাই তোমাদেরকে আর বিরক্ত করব না টাকা পয়সা নিয়ে।
আরে ভাইয়া, এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আব্বু না হয় মজা করে এসব কথা বলে, আর তাই বলে তুই বাইরে চাকরি করতে চলে যাবি? ভাইয়া, এরকম করিস না, আব্বু শুনলে কিন্তু খুব রাগ করবে। সে যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কিছুই যায় আসে না। আমি কারোর কোনো কথা শুনবো না। আমি আমার মতোই চলবো, বুঝতে পেরেছিস? ভাইয়া, আমার মনে হয় সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে। যেখানে আমাদের টাকা পয়সার অভাব নেই, সেখানে তুই অন্যের অধীনস্থ হয়ে চাকরি করবি? এটা আমরা মেনে নিতে পারছি না। তোদের মেনে নেওয়া না নেওয়ায় আমার কিছুই যায় আসে না। তোরা মেনে নিলে নিতে পারিস, না নিলে নাই, তাতে আমার কি। আর হ্যাঁ, আমি এখন রুমে যাচ্ছি, ঘুমাবো। দয়া করে কেউ আমায় বিরক্ত করবি না। সত্যি আমার ছেলেটার মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ তোকে বিরক্ত করব না, কিন্তু এখন তো বিকাল 4টা বেজে গেছে। তুই দুপুরের খাবারটা অন্তত খেয়ে যা। না, সেটার কোনো প্রয়োজন হবে না, আমি খাবার খেয়ে এসেছি। এরপর সাগর কাউকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল আর দরজা আটকে দিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে সাগরের আম্মু তার ছোট বোনকে বলতে লাগলো, কি হলো ছেলেটা, সেই তো বুঝতেই পারছি না। আচ্ছা, ও কোথায় চাকরি নিয়েছে বা কোথায় চাকরি করছে, এ ব্যাপারে তোকে কি কিছু বলছে? না, আমি জানলে কি তোমার ছেলেকে চাকরি করতে যেতে দিতাম নাকি? আমাকে তো এ ব্যাপারে কিছুই বলেনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোর আব্বু বাসায় আসুক, তোর আব্বুর সঙ্গে কথা বলতে হবে। এখন আর তোর আব্বুর সঙ্গে এ ব্যাপারে কথা না বললে হবে না। কিন্তু আমার মনে হয় আব্বুর সঙ্গে কথা বলেও সেরকম কোনো লাভ হবে না, কারণ তুমি তো ভাইয়াকে খুব ভালো করেই জানো। ভাইয়া কারো কথাই শোনে না, তার মাথায় যখন যেটা ওঠে তখন সে সেটাই করে। আশেপাশের মানুষ তাকে কি বলল না বলল সে ব্যাপারে সে বিন্দু মাত্র পরোয়া করে না। এইভাবেই মা নিয়ে কথা বলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সাগরের আব্বু অফিস থেকে বাসে ফিরে আসলো। সাগরের আম্মু আর তার ছোট বোন দুজনেই ড্রয়িং রুমে চিন্তিত মনে বসেছিল। এটা দেখে সাগরের আব্বু বলল, কি ব্যাপার, কি হয়েছে? তোমরা মা মেয়ে এভাবে এখানে চিন্তিত হয়ে বসে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয়েছে কি না এটা তুমি আমাদেরকে জিজ্ঞাসা করছো? তুমি ছেলেটাকে প্রতিদিন বলতে পড়াশোনার ফাঁকে ব্যবসার দেখাশোনা করতে, কিন্তু ছেলে ব্যবসা করবে না, তাই এখন সে অন্যত্র চাকরি নিয়েছে। তাহলে তো ভালোই হয়েছে। অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করা ছেলেটাকে যখন বললাম ব্যবসার দেখাশোনা করতে, সে পারবে না, এখন সে অন্যের ওখানে গিয়ে চাকরি করতে পারবে। তাহলে এখানে আমার আর কি বলার আছে? তোমার ছেলের যা ভালো মনে হয় তাই করতে দাও, কারণ তোমার ছেলে তো এখন বড় হয়ে গেছে। তুমি কেমন বাবা সেটাই বুঝতে পারছি না। যেখানে তোমার ছেলে তোমার সঙ্গে রাগ করে অন্যর চাকরি করছে, আর সেখানে তুমি কিনা বলছো ভালোই হয়েছে, যাও তোমাদের সঙ্গে আমি আর কোনো কথাই বলবো না। তোমাদের যার যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। সাগরের আব্বু তখন আর কোনো কথা না বলে সেটা নিজের রুমে চলে গেলেন। তারপরও ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিতে লাগলেন। আর এদিকে সাগর ঘুম থেকে উঠল রাত প্রায় 8টার দিকে। তারপর টেবিলে বসলো পড়াশোনা করতে। পড়াশোনা শেষ হলে ডাইনিং টেবিলে চলে গেল রাতের খাবার খেতে। তার আম্মু তাকে খাবার দিল, আর সে খাবার খেয়ে কারো সঙ্গে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসে। রাত 11টার মতো হবে বাজে। তখন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপাটিপি করছিল, আর তখনই হঠাৎ তার মোবাইলে একটা ফোন আসে। মোবাইলের দিকে তাকিয়ে দেখলো নদী তাকে ফোন করেছে। এত রাতে নদী তাকে কেন ফোন করলো এই কারণটা যে কোনোভাবেই বুঝতে পারছে না। তারপরে সে ফোনটি রিসিভ করলো। ফোন রিসিভ করতেই সাগর অপর প্রান্ত থেকে শুনতে পেল, কি হলো, কি করছো তুমি? ম্যাডাম, এই তো সবেমাত্র রাতের খাবার খেয়ে আসলাম, এখন বিছানায় শুয়ে আছি, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ব। কিন্তু আপনি হঠাৎ এত রাতে ফোন দিলেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, এমনি হঠাৎ কেন জানি না তোমার কথা মনে পড়লো, তাই তোমাকে ফোন দিলাম। ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। ও আচ্ছা, এই ব্যাপার। আপনি কি করছিলেন? রাতের খাবার খেয়েছেন? না, আমি তো রাতের খাবার খাই না, এমনিতেই আমার রাতের খাবার খেতে ভালো লাগে না। তাছাড়া শরীর স্বাস্থ্য অনেকটা বেড়ে গেছে, তাই ভাবছি ডায়েট করব, আর সেজন্য 1 মাস ধরে রাতের খাবার খাওয়া বাদ দিয়েছি।
কিন্তু ম্যাডাম, আপনার শরীর তো ঠিকই আছে, তাই আমার মনে হয় রাতের খাবার অ্যাভয়েড করা একদমই উচিত হচ্ছে না। তাছাড়া রাতের খাবার না খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। তাই আমি বলি কি, আপনি রাতের খাবারটা খেয়ে তারপর ঘুমাবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি যখন বলছো তাহলে এখন থেকে আমি প্রতিদিন রাতের খাবার খেয়ে তারপর ঘুমাবো। আচ্ছা একটা কথা বলো, আমি আবার এত রাতে তোমাকে ফোন দিয়ে বিরক্ত করলাম না তো? আরে না ম্যাডাম, আমি তো এখনো ঘুমাইনি। এখনো বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপাটিপি করছিলাম, আর তখনই আপনি ফোন দিলেন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও, আমি এক্ষুনি রাতের খাবার খেয়ে আসবো আর তারপর ঘুমিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে প্রতিদিন রাতের খাবার খাবেন। কখনোই রাতে খাবার খাওয়া মিস দিবেন না, কারণ রাতের খাবার আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী। এরপর দুজনে কথা বলা শেষ করলো। সাগর বিছানায় শুয়েছিল আর সেখানেই ঘুমিয়ে পড়ল। অপরদিকে নদী রাতের খাবার খেয়ে নিল আর তারপর নিজের রুমে এসে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সাগর ফ্রেশ হয়ে বাসা থেকে বের হতে যাবে, তখনই পেছন থেকে তার আম্মু বলতে লাগলো, দেখ বাবা, আমি তোর আম্মু হয়ে তোকে বলছি, তুই এরকমটা করিস না। অন্যর চাকরি করিস, এটা যদি বাহিরের মানুষ জানতে পারে তাহলে তোর বাবার মান ইজ্জত কোথায় যাবে? দেখো, আমি কাজ করে পয়সা ইনকাম করছি না যাতে আমার বাবার মান ইজ্জত চলে যাবে। মান ইজ্জত তো তখন চলে যায় যখন কেউ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো করে। তাই আমাকে নিয়ে তোমাদের অযথাই টেনশন করতে হবে না। আমি এমন কোনো কাজ করব না যাতে তোমাদের মান ইজ্জত যাবে। এরপর সে তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। নদীর বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। তখন সকাল 9:30 মতো বাজে, কিন্তু নদী এখনো বাসা থেকে বের হয়নি। তাই সাগর বাসার কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর নদীর আব্বু এসে দরজা খুলে দিল। সাগর নদীর আব্বুকে দেখে সালাম দিয়ে নদীর ব্যাপারে জিজ্ঞাসা করলো। আসসালামু আলাইকুম স্যার, নদী ম্যাডাম কোথায়? ওনার তো ভার্সিটি টাইম হয়ে গেছে, উনি এখনো বাসা থেকে বের হননি কেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো বলতে পারছি না, আমি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। তুমি একটু ড্রয়িং রুমে এসে বসো, আমি নদীকে ডেকে দিচ্ছি। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আমি এখানে বসছি। এই বলে নদীর আব্বু নদীর রুমের দিকে যেতে যাবে, তখনই নদীর রুম থেকে বের হলো আর সাগরকে দেখিয়ে বলতে লাগলো, আই এম সরি, আসলে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। যাই হোক, এখন চলো তাড়াতাড়ি, তা না হলে ভার্সিটিতে লেট হয়ে যাবে। সাগর তখন কোনো কথা না বলে নদীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল আর তারপর অন্যদিকে ভার্সিটিতে পৌঁছে দিল। আর এরপর এভাবেই চলছিল। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নদীর বাসার সামনে চলে আসা, তারপর নদীকে নিয়ে ভার্সিটিতে যাওয়া, মাঝখানে নিজের পড়াশোনা। সেদিন রাত আনুমানিক তো 1টার মতো বাজে। সাগর ঘুমিয়ে পড়েছে। ঘুমের মতোই সে তার ফোনের রিংটোনের আওয়াজ শুনতে পেল। সে মোবাইলের স্ক্রিনের দিকে না তাকিয়ে ফোনটা রিসিভ করলো আর ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে শুনতে পেল, কি ব্যাপার সাগর, আজ আমি ফোন দিলাম না বলে তুমি আমাকে ফোন দাওনি? কি ব্যাপার সাগর, আজ আমি ফোন দিলাম না বলে তুমি আমাকে ফোন দাওনি? ম্যাডাম, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো ভেবেছিলাম হয়তো আপনিও ঘুমিয়ে পড়েছেন, তাই আমি আর ফোন দেইনি। তুমি জানো আমি কতক্ষণ ধরে তোমার ফোনের জন্য অপেক্ষা করছি? সেই রাত 10টা থেকে আমি ভাবছি তুমি আমাকে ফোন দিবে, কিন্তু তুমি তো আমাকে ফোন দিলে না। কিন্তু তাই বলে আপনি এত রাত অপেক্ষা করে জেগে থাকবেন নাকি? আপনার তো এটা ভাবা উচিত ছিল যে আমিও হয়তো ঘুমিয়ে যেতে পারি, তাই আপনাকে ফোন করতে পারিনি। কিন্তু আমি তো তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। তোমার সঙ্গে কথা বলতে না পারলে আমার ভালো লাগে না। কেন জানি তোমার প্রতি আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তোমার সঙ্গে কথা বলতে না পারলে তো আমার ঘুমই আসে না। ম্যাডাম, আমার মনে হয় আপনি আমাকে নিয়ে একটু বেশি বেশি চিন্তা করছেন, তাই হয়তো আপনার এরকম হয়েছে। আমি বলি কি, আপনি আমাকে নিয়ে চিন্তা করাটা একটু কমিয়ে দিন, তাহলে হয়তো আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। হ্যাঁ, তুমি যেরকমটা ভাবছো ঠিক সেরকমটাই। কারণ আমি জানি তোমার সব কিছু বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে, তাই আমি তোমাকে এই ব্যাপারে বললাম। দেখো, আমি সত্যি বলছি, তোমার সঙ্গে কথা না বলতে পারলে আমার একটুও ভালো লাগে না। আমার ঘুম আসে না, কোনো কিছুই করতে মন চায় না। হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি বলেই তো আপনাকে বলছি, আপনি আমাকে নিয়ে চিন্তা করা একটু কমিয়ে দিন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আমার মনে হয় তাই আপনাকে বললাম। কিন্তু আমি তোমার সঙ্গে কথা না বলতে
থাকলে থাকতে পারবো না। আমি সত্যি বলছি, জানি না এটাকে কি বলে। যদি তোমার মনে হয় আমি তোমার প্রেমে পড়েছি, তাহলে আমার মনে হয় এটাই সত্যি যে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ম্যাডাম, ভুলে যাবেন না আমি আপনার বডিগার্ড। আপনাকে সুরক্ষা দেওয়া আমার দায়িত্ব। আমার বাবা আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য আমাকে রেখেছেন। আপনাকে ভার্সিটি পৌঁছে দেওয়া এবং ভার্সিটি থেকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আমি জানি না কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, কিন্তু আমি সত্যি বলছি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমি পারবো না। এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? প্রথমত, আপনি আমার যে বয়সে বড়। দ্বিতীয়ত, আমি আপনার বডিগার্ড। এই সম্পর্ক কোনোদিনও কেউ মেনে নিবে না। না তো আমার ফ্যামিলির মানুষ, জানাই না তো আমার ফ্যামিলির মানুষজন। এর মধ্যে সবচেয়ে বড় বাধা সেটা হলো আপনি আমার মালকিন আর আমি আপনার বডিগার্ড। প্রেম ভালোবাসা এসব কোনো বিষয় না। তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার মাঝখানে কোনো বাধা আছে আমি সেটা পরোয়া করব না। কারণ আমার কাছে আমার ভালোবাসা, আমার ভালো থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু ম্যাডাম, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ সাগর। লাভ ইউ টু। একটা সত্যি কথা বলবো, জানি না তুমি বিশ্বাস করবে কিনা। এরকম কেন বলছো তুমি? কিছু বললে আমি কেন বিশ্বাস করব না? বলো তুমি কি বলতে চাও। আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। অনেক দিন ধরেই তোমায় ফলো করতাম, আর তখনই জানতে পারলাম তোমার বাবা তোমার জন্য একদম পার্সোনাল বডিগার্ড খুঁজছেন। আর তখনই সুযোগ খুঁজে সুযোগের সব ব্যবহার করলাম। তোমার পাশাপাশি থাকার চেষ্টা করলাম, তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম, আর আমি সত্যি সফল হলাম। তাহলে তুমি এতদিন কেন বলনি আমাকে যে তুমি আমাকে ভালোবাসো? তাহলে তো আর আমাকে এতদিন অপেক্ষা করতে হতো না। ওই যে, তুমি কোটিপতি বাবার একমাত্র আদরের সন্তান, আর আমি গরিব ঘরে জন্ম নেওয়া এক ছেলে। তোমার আমার এই সম্পর্ক কোনোদিনও কেউ মেনে নিবে না। তাছাড়া আমি যদি হুট করে তোমাকে প্রপোজ করতাম, তাহলে তুমি যে আমায় অ্যাকসেপ্ট করতে তার তো কোনো গ্যারান্টি নেই। তাই আমি তোমার পাশাপাশি থেকে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি নিজেই আমাকে বলো, আর আমি সেটাতে সফল হলাম। ওরে বাবারে বাবা, তুমি এত চালাক সেটা তো আমি জানতেই পারিনি। তুমি আমার সঙ্গে এত বড় চালাকি করতে পারলে, অবশেষে আমাকে দিয়ে বলাতে বাধ্য করলে। হ্যাঁ, কারণ আমি গরিব ঘরের ছেলে। তুমি যদি আমাকে মেনে না নিতে, তখন তো আমাকে অপমানিত হয়ে ফিরে আসতে হতো। তার চাইতে বরং এটা ভালো হলো না যে কাটা দিয়ে কাটা তুলে ফেললাম। তোমাকে দিয়ে তোমার ভালোবাসার কথা স্বীকার করিয়ে নিলাম। তুমি খুব চালাক, এটা সত্যিই মানতে হবে। তারপর দুজনে কথা বলতে শুরু করলো। তাদের কথা যেন শেষই হচ্ছিল না। কথা বলতে বলতেই ফজরের আজান দিয়ে দিচ্ছে। ফজরের আজান দেওয়ার পর দুজনে কথা বলা শেষ করে এবং ফোন রেখে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙলো, তখন সকাল 10টা বেজে গেছে। ঘুম থেকে উঠে সাগর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হয়ে নদীর বাড়ি নিয়ে চলে গেল। নদী যখন বাসার বাইরে দাঁড়িয়ে আছে, সাগর নদীকে দেখেই বলল, আই এম সরি, আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আরে না বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকে আমারও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই দেখো আমি কিন্তু ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হইনি। আমি আজ তোমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। কিন্তু তোমার আব্বু যদি জানতে পারে যে তুমি ভার্সিটি না গিয়ে ঘুরতে গেছো, তখন কিন্তু তোমার আব্বু বকা দেবে, আর সেই বকার বাগ কিন্তু আমাকেও নিতে হবে। এটা কি তুমি জানো? এত কিছু জানার তো আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এটা বলেছি যে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। আব্বু কি বললো না বললো সে ব্যাপারে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আব্বুর যা বলার বলুক, আমি তো আব্বুর কথা এক কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেই। কিন্তু তারপরেও আমার চাকরির ব্যাপার এটা। আমি যদি চাকরি করতে না পারি, তাহলে আমার সংসার চলবে কি করে? তখন যদি আমার চাকরিটা চলে যায়, তখন কি হবে? আরে বাবা, তুমি এত চিন্তা কেন করছো? আব্বু কিছুই জানতে পারবে না। আব্বু অফিসে চলে গেছে, আর আব্বু বাসায় ফিরে আসতে আসতে রাত 8টা বেজে যাবে।
তাই তোমার চিন্তার কোনো কারণ নেই। এখন চলো তো আমার সঙ্গে। এই বলে নদী আর সাগর দুজনেই গাড়িতে উঠে বসলো। আর সাগর গাড়ি স্টার্ট করেই নদীকে বলল, ম্যাডাম আমরা কোথায় যাব? মানে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? আমরা গাজীপুরের পুবাইলের এদিকে যাব। ওখানে মেঘডুবি বলতে একটা জায়গা আছে, ওখানে ঘোরাঘুরি করব। আর মেঘডুবিতে একটা পার্ক আছে ওখানে। কিন্তু ম্যাডাম এটা তো আমাদের লোকেশন থেকে অনেক দূরে, যেতে যেতেই প্রায় 2 ঘন্টার। আরে তা লাগো, কোনো সমস্যা নেই। তোমাকে বললাম তো এত চিন্তার কিছুই নেই। আব্বু বাসায় ফিরে আসতে আসতে রাত 8টার মতো বেঁচে যাবে। আমরা তার আগেই চলে আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন যাওয়া যাক। এই তুমি আমাকে আপনি করে কেন বলো বলো তো? তোমাকে না বললাম আমাকে সব সময় তুমি করে কথা বলবা, কখনোই আপনি করে কথা বলবা না। আপনি আপনি করে কথা বললে পর পর লাগে, আর তুমি করে কথা বললে আপন আপন লাগে। বুঝতে পেরেছো? ওকে ম্যাডাম, কিন্তু আপনার আব্বু যদি জানতে পারে আমাদের এই সম্পর্কের কথা, তখন কি হবে? আপনি কি একটাবারও সেটা চিন্তা করে দেখেছেন, নাকি হুটহাট করেই সবকিছু করে চলেছেন? দেখো, আমি এত চিন্তা করা একদম পছন্দ করি না। যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে। এখন অযথাই চিন্তা করে কি লাভ বলো? তারপর সাগর নদীর সঙ্গে আর কোনো কথা না বলে গাড়ি চালাতে থাকলো। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো। তারপর সাগর নদীর সঙ্গে আর কোনো কথা না বলে গাড়ি চালাতে থাকলো। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো পুবাইলের মেঘডুবিতে এসে পৌঁছাতে। তারা দুজনে সারাদিন সেখানে ঘোরাঘুরি করলো। আর তারপর বিকেলের দিকে সেখান থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিল। আর তখনই নদী বলতে লাগলো, ভালো একটা রেস্টুরেন্ট থেকে তার সামনে গাড়িটা তাই করাবো। সারাদিন তো তেমন কিছুই খাওয়া হলো না, ফুচকা, ঝালমুড়ি, চকলেট, আইসক্রিম এগুলো ছাড়া। ম্যাডাম সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকে তাহলে তো বাসায় ফিরতে লেট হয়ে যাবে। লেট হবে না, তোমাকে যেটা বলেছি সেটা করো। তুমি রাস্তার পাশে ভালো একটা রেস্টুরেন্ট দেখে গাড়ি দাঁড় করাবে, তারপর সেখানে মিলে দুজন খাওয়া দাওয়া করে তারপর বাসায় ফিরবো। যথা আজ্ঞা মহারানী, আপনি যা বলবেন। এই বলে সাগর গাড়ি চালাতে লাগলো। আর কিছুক্ষণ পরেই একটা বড় রেস্টুরেন্টের সামনে এনে গাড়ি দাঁড় করালো। তারপর দুজনে মিলে সেখানে খাবার খেলো। খাওয়া দাওয়া শেষ করে তারপর সাগর নদীকে তার বাসায় পৌঁছে দিল। আর তারপর রাত 9টার দিকে সে তার নিজের বাসায় গেল। বাসায় এসে কলিং বেলে চাপ দিতেই তার ছোট বোন রিয়া এসে দরজা খুলে দিল। আর তাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, এতক্ষণ থেকে কোথায় ছিলি? তোর ডিউটি তো বলেছিলি সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, আর এখন তো রাত হয়ে গেছে। এত রাতে তুই কোথা থেকে এসেছিস? ওরে বাবারে বাবা, এখন কি আমাকে তোর কাছেও কৈফিয়ত দিতে হবে নাকি? আমি এত রাত পর্যন্ত কোথায় ছিলাম? দেখ, আমি এখন বড় হয়েছি, আমি আমার ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করতে পারি। আমি কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। ভাইয়া, তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস, সেটা তো আমি ভাবতেই পারছি না। তুই কারোর সঙ্গে এরকম আচরণ করতে পারিস? আমি তো ভুল কিছু করিনি, আমি ছেলে মানুষ, আমি যখন ইচ্ছে হয় তখন বাড়িতে ফিরবো। আমি কেন এ ব্যাপারে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে যাব? আই অ্যাম সরি, আমি তোকে আর কখনো এ ব্যাপারে প্রশ্ন করব না। এই বলে রিয়া কান্না করতে করতে নিজের রুমে চলে গেল। আর তখনই তার আম্মু তার রুমের পাশ দিয়ে যাচ্ছিল। রিয়াকে কান্না করতে দেখে তিনি প্রশ্ন করলেন, কি রে রিয়া, কি হয়েছে তোর? তুই এভাবে কান্না করছিস কেন? তখন তো কখনো এভাবে কান্না করতে দেখা যায় না। কেউ কি তোকে কিছু বলেছে নাকি? আম্মু, আমি শুধু তোমার ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম তোমার ছেলে কেন এত রাতে বাড়িতে এসেছে, আর তখনই তোমার ছেলে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল। এই বলে সাগরের আম্মু তখনই সাগরের রুমে চলে গেল। সাগর ততক্ষণে ফ্রেশ হয়ে রুমে এসেছে বিশ্রাম নেওয়ার জন্য। আর তখনই সাগর তার আম্মুকে দেখে বলল, কি ব্যাপার আম্মু, কি হয়েছে? তুমি কেন হঠাৎ আমার রুমে? কেন, তোর রুমে এসে কি ভুল কিছু করে ফেললাম নাকি? তুই রিয়াকে কি বলেছিস মেয়েটা এভাবে কান্না করছে? আই এম সরি আম্মু, আসলে আমার মেজাজ ঠিক ছিল না। কি বলতে কি বলে ফেলেছি আমার নিজেরই মনে নেই। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি রিয়ার কি হয়েছে। কি রে রিয়া, তোর আবার কি হলো? তুই এভাবে কান্না করছিস কেন? আমি কেন কান্না করছি সেই কৈফিয়ত তো আমি তোকে দিতে যাব না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার।
তুই আমার রুমে কেন এসেছিস? আমার রুম থেকে বেরিয়ে চলে যা। আমি তোর চেহারাটাও দেখতে চাই না। আই এম সো সরি বোন আমার, তুই আমার সঙ্গে এভাবে রাগ করে থাকিস না। আসলে আমার মেজাজ ঠিক ছিল না, তোকে কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। আই এম সো সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দে এবারের মতো। আমি তোকে এইটুকু প্রশ্ন জিজ্ঞাসা করেছি, তাই বলে তুই আমাকে এভাবে মেজাজ দেখাবি? এটা তো আমি কল্পনাও করতে পারিনি। বললাম তো সরি, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দে, আর কখনোই তোর সঙ্গে এরকম আচরণ করব না, প্লিজ এটাই শেষবার। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দেব, তবে একটা মাত্র শর্তে। আগামীকাল বিকালে তুই আমাকে ঘুরতে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোকে নিয়ে আমি ঘুরতে যাব। এই বলে সাগর নিজের রুমে চলে গেল, আর তারপর নদীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা আবার সে তার ডিউটিতে চলে গেল। সেদিন ভার্সিটি শেষ করে নদীকে বাসে পৌঁছে দিয়ে সাগর নিজের বাসে চলে আসবে। তখনই নদী পিছন থেকে বলল, চলো না কোথাও, আবার আমরা কোথাও থেকে ঘুরে আসি, ভালো লাগবে। আই এম সো সরি বেবি, এটা আমার দ্বারা আজ আর হচ্ছে না, কারণ আমার ছোট বোন বলেছে ওকে নিয়ে আজ আমার ঘুরতে যেতে হবে। আর আমি যদি ওকে নিয়ে ঘুরতে না যাই তাহলে বেচারি খুব কষ্ট পাবে, তাই তোমাকে নিয়ে অন্য একদিন ঘুরতে যাব। আজ ছোট বোনকে সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় কয়েকদিন পর আবার ঘুরতে যাব। আজ তুমি তোমার ছোট বোনকে সময় দাও। ওকে বেবি, লাভ ইউ সো মাচ। সাগর নদীকে জড়িয়ে ধরে একটা কিস করে, তারপর নদীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে দেখতে পেল তার ছোট বোন অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে। তার ছোট বোনকে দেখে সাগর বলতে লাগলো, ওরে বাবা রে বাবা, তোরা মেয়ে মানুষ পারিসও বটে, কোথাও ঘুরতে যাবে বলে 1 ঘন্টা আগে রেডি হয়ে বসে থাকতে হবে নাকি? দেখ ভাইয়া, তুই খুব ভালো করে জানিস আমরা মেয়ে মানুষ, আমাদের সাজুগুজু করতে অনেকক্ষণ সময় লাগে। তুই তো বাসায় এসে তাড়াহুড়ো শুরু করে দিবি, তাই আমি আগে থেকে রেডি হয়ে বসেছিলাম যাতে তোর কোনো কথা শুনতে না হয়। এখন চল, তা না হলে আবার বাসায় ফিরে আসতে দেরি হয়ে যাবে। এই বলে সাগর আর তার ছোট বোন রিয়া দুজনেই বাসা থেকে বের হয়ে গেল গাড়ি নিয়ে ঘুরতে। এদিকে নদী কোনো একটা জরুরি কাজে বাসা থেকে বের হয়েছিল। তখন হঠাৎ সে সাগরকে দেখতে পেল গাড়ি চালাচ্ছে। এটা দেখে সে অনেকটাই অবাক হয়ে গেল। যে ছেলেটা গরিব ঘরের সন্তান, তার বডিগার্ডের চাকরি করছে, সে গাড়ি নিয়ে কোথা থেকে বের হলো। তখনই নদী মোবাইলে সাগরকে ফোন দিল। সাগর ফোনটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে শুনতে পেল, সাগর, তুমি এখন কোথায় আছো? এই তো, আমি আমার ছোট বোনকে নিয়ে ঘুরতে বের হয়েছি। কেন, কি হয়েছে? না কিছু না, এমনি। আসলে তোমাদের কি নিজেদের গাড়ি আছে? আরে না ম্যাডাম, আমাদের নিজেদের গাড়ি কোথা থেকে আসবে, যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরায়। আপনার বাড়িতে চাকরি করি, সেখানে আমি নিজের গাড়ি কোথা থেকে পাবো? না মানে আসলে রাস্তায় দেখলাম তোমার মতোই একজন গাড়ি চালিয়ে যাচ্ছে। আমি চেহারাটা ভালো করে লক্ষ্য করতে পারিনি, তাই ভাবলাম তুমি কিনা, সেটা শিওর হয়ে নেওয়া যাক। আরে ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের নিজেদের গাড়ি কোথা থেকে আসবে? আমি তো আমার বোনকে নিয়ে রিকশায় করে ঘুরতে বের হয়েছি। যাই হোক, এখন রাখি, বাসায় ফিরে তারপর কথা হবে। এই বলে সাগর ফোনটা কেটে দিল। এদিকে নদীর কিন্তু সাগরের কথাগুলো মোটেও হজম হচ্ছে না। সে নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারে না। সে নিজের চোখেই দেখেছে সাগরকে গাড়ি চালাতে। এখন সাগর মিথ্যে বলল কেন, এটাই ভাববার বিষয়। তাই নদী ঠিক করলো সাগরের গাড়িটাকে ফলো করবে। যেমন চিন্তা তেমনই কাজ। তাই সে উবার ডেকে উবার নিয়ে সাগরের গাড়িটাকে ফলো করতে লাগলো। সাগর তার বোনকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসে ঢুকছে। দুজনে খাবার খাচ্ছে, তখনই পেছন থেকে নদী বলল, বাবা, মিস্টার সাগর, আপনি নাকি গরিব ঘরের সন্তান, তাহলে 5 স্টার হোটেলে বোনকে নিয়ে খাবার খাচ্ছেন কি করে? আরে ম্যাডাম, আপনি এখানে? আপনি কি আমায় ফলো করছিলেন নাকি? মিথ্যে কথা কেন বলবো? হ্যাঁ, আমি সত্যিই তোমাকে ফলো করছিলাম। আর যদি ফলো না করতাম তাহলে কি তোমার এই আসল রূপটা দেখতে পেতাম? তুমি আমার সঙ্গে দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছো। এতদিন তোমার মিথ্যে কথা বলতে একটু রুচিতে বাঁধেনি? কি করে তুমি একটা মেয়ের সঙ্গে এইভাবে দিনের পর দিন মিথ্যা কথা বলতে পারলে? ম্যাডাম, আমি মিথ্যে কথা কেন বলতে যাব? আপনি তো জানেন গতকাল আমি বেতনের টাকা পেয়েছি, আর আমার বোন 5 স্টার হোটেলে কিছু খেতে চাইলেও তাই বোনকে নিয়ে খাওয়াতে আসলাম। ও আচ্ছা, তাহলে তুমি এটা আমাকে বললেই পারতে। আমি তোমাকে আরো কিছু টাকা দিতাম তোমার বোনকে খাওয়ানোর জন্য। যাই হোক,
তোমার বোনকে যা ইচ্ছা তাই খাও। আমি রেস্টুরেন্টের বিল পেমেন্ট করে দিয়ে যাচ্ছি, তোমাকে বিল দিতে হবে না। ম্যাডাম, আমার কাছে টাকা আছে, আপনাকে দিতে হবে না, আমি এই দিয়ে দিতে পারবো। আমি কোনো কথা শুনতে চাই না। আমি যখন বলেছি এই টাকাটা আমি দেব, তার মানে এই টাকাটা আমিই দেব। তুমি তোমার বোনকে নিয়ে খাবার খাও আর এনজয় করো, আমি এখন আসছি। এই বলে নদী সাগরের কাছ থেকে বিদায় নিয়ে রেস্টুরেন্টের বিল পেমেন্ট করে তারপর সেখান থেকে চলে গেল। আর এদিকে রিয়া ততক্ষণ নীরব দর্শকের মতো সবকিছু দেখছিল। নদী চলে যাওয়ার পরেই রিয়া তার ভাইকে জিজ্ঞাসা করলো, ভাইয়া আসলে ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এখানে কি গোলমাল, কিছু হয়েছে নাকি? কি হয়েছে আমাকে খুলে বল তো শুনি। এখানে কোনো কিছুই বলা যাবে না, দেয়ালেরও কান আছে। এখন চুপচাপ খাবারটা খেয়ে নে, বাসায় চল, তারপর তোকে সবকিছু খুলে বলবো। এই বলে রিয়া আর সাগর খাবার খেয়ে তারপর বাসায় চলে আসলো। বাসায় আসতে আসতেই জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাইয়া, এবার তো অন্তত খুলে বল আমাকে, আসলে বিষয়টা কি? আমি না আর অপেক্ষা করতে পারছি না, একটু তাড়াতাড়ি বল আমাকে। দেখ, আসলে ব্যাপারটা হলো এই যে, আমি ভার্সিটিতে যাওয়ার সময় একদিন মেয়েটাকে দেখি, আর মেয়েটাকে আমার ভালো লেগে যায়। আর মেয়েটার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারি মেয়েটার বাবা তার জন্য একটা বডিগার্ড নিয়োগ করতে চাইছেন। আর এদিকে বাসায় আব্বুর সঙ্গেও আমার ঝামেলা চলছে, তাই আমি ওই চাকরিটা নিয়ে নিলাম। আর মেয়েটার কাছাকাছি থাকার চেষ্টা করলাম, ওর সম্পর্কে জানার চেষ্টা করলাম। আর তখনই মেয়েটা নিজের থেকে এসেই আমাকে তার ভালোবাসার কথা আমাকে বললো, আর তখন আমিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। ওরে বাবা রে বাবা, ভাইয়া তুই পারিস বটে, সত্যি তুই আমার ভাই, সেটা বলতেই হবে। স্যালুট তোকে, তোর মতো ভাই প্রতিটা ঘরে জন্ম নি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এখন আমাকে পাম দিতে হবে না, এখন আপনি নিজের ঘরে চলে যান। আর সন্ধ্যা গড়িয়ে রাত হতে চললো, আপনি পড়তে বসুন। এই বলে সাগর রিয়াকে ড্রয়িং রুমে রেখেই নিজের রুমে চলে গেল। আর রুমে যাওয়া মাত্রই সে ফোনে দেখতে পেল নদী ফোন করছে। তখনই সে ফোনটা রিসিভ করলো। হ্যালো বেবি, কি করছো তুমি? এই তো বাসায় এসে ফ্রেশ হলাম মাত্র, তুমি কি করছো? এই তো বসে বসে তোমার কথা ভাবছিলাম। জানো, একটা কথা সত্যি আমার হজম হচ্ছে না। তুমি কি আসলে গরিবের সন্তান, নাকি আমার সামনে গরিব সেজে ঘুরে বেড়াচ্ছ? আর এইসব তুমি কি বলছো? আমি তোমার সঙ্গে মিথ্যে কথা কেন বলতে যাব? আমি সত্যি গরিব ঘরের সন্তান, আর জীবিকার পাঠিয়ে দিয়ে আমি তোমার চাকরি করি। তুমি আমায় সন্দেহ করলে আমার সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই, কারণ যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা মূল্যহীন। আরে বাবা, আমি তোমাকে সন্দেহ কেন করতে যাব? আমি তো শুধু তোমাকে এইটুকু জিজ্ঞেস করলাম মাত্র। আচ্ছা যাই হোক, এখন রাখি। তুমি তো সারাদিনই পরিশ্রম করেছো, এখন বিশ্রাম নাও, রাতে আবার কথা হবে। এই বলে নদী ফোনটা কেটে দিল। আর এদিকে সাগরের বিছানায় শুয়ে বিশ্রাম নিতে থাকলেও পরদিন যথাসময়ে আবার সাগর চলে গেল নদীর বাড়িতে। নদী ততক্ষণে রেডি হয়ে বসেছিল আর সাগরের জন্য অপেক্ষা করছিল। সাগর আসা মাত্রই দুজনেই বাসা থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আর তখনই ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা। কোথা থেকে হঠাৎ একটা ট্রাক চলে আসার তাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। যদিও নদী তেমন একটা ব্যথা পায়নি, কিন্তু সাগরের পা ভেঙে গেছে। তৎক্ষণাৎ নদী তার আব্বুকে ফোন দেয় আর সাগরকে হসপিটালে নিয়ে যাবার ব্যবস্থা করে। সাগরকে সেখানে রেখে কিছুদিন ট্রিটমেন্ট করানো হয় আর তারপর বাসায় শিফট করে দেওয়া হয়। এদিকে সাগরের ফোন নষ্ট হয়ে গেছে। সাগর যেহেতু অসুস্থ, তাই নতুন ফোন কিনতেও পারছে না আর নদীর সঙ্গে যোগাযোগও করতেও পারছে না। এদিকে নদী সাগরের সঙ্গে কথা বলতে না পেরে প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গেছে। তার কোনো কিছুই ভালো লাগছে না। সে কখন সাগর ওর সঙ্গে কথা বলবে, কখন যা করার সঙ্গে দেখা করবে। এদিকে সাগরের ফোন নষ্ট হয়ে গেছে। সাগর যেহেতু অসুস্থ, তাই নতুন ফোন কিনতেও পারছে না আর নদীর সঙ্গে যোগাযোগ করতেও পারছে না। এদিকে নদী সাগরের সঙ্গে কথা বলতে না পেরে প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গেছে। তার কোনো কিছুই ভালো লাগছে না। সে কখন সাগর ওর সঙ্গে কথা বলবে, কখন সাগর ওর সঙ্গে দেখা করবে, সে নিয়েই দিন গুনছে। সে তার রুমে বসেছিল মন খারাপ করে, আর তখনই তার ভার্সিটির এক বান্ধবী তার পাশে আসে। আরে দোস্ত, তোর জন্য একটা গরম খাবার নিয়ে এসেছি। আরে নিশি, তুই এখানে হঠাৎ? আবার আমার জন্য কিসের গরম খবর নিয়ে আসলি? হ্যাঁ দোস্ত, আমি একদম ঠিক কথাই বলছি। আমি তোর জন্য বিশাল একটা গরম খাবার নিয়ে এসেছি। তোর যে বডিগার্ড আছে তার সম্পর্কে আমি একটু খোঁজ নিয়েছিলাম আর সবকিছু জানতে পেরেছি। আর সব চাইতে বড় কথা, খুবই চাঞ্চল্যকর একটা তথ্য জানতে পেরেছি। আরে ভাই,
এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি হয়েছে সেটা সরাসরি বললেই তো পারিস, এত ঝামেলা করে কথা বলার কি আছে? হ্যাঁ রে ভাই বলছি শোন, সাগর কোনো সাধারণ ঘরের সন্তান নয়। সে কোটিপতি বাবার একমাত্র ছেলে। ঢাকা শহরের নামকরা একজন বিজনেসম্যানদের মধ্যে একজন তার বাবা। আরে এইসব তুই কি বলিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মনে হয় তুই ভুল ইনফরমেশন পেয়েছিস। আরে না ভাই, আমি ভুল ইনফরমেশন কেন আনতে চাবো? কারণ আমি নিজেই সবটা তদন্ত করে তারপর তোকে বলছি। আরে ভাই, তুই আবার গোয়েন্দাগিরি কবে থেকে শুরু করলি? তুই গোয়েন্দাগিরি শুরু করেছিস সেটা আমাকে বললি না কেন? নদী, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আমি একটু তোর সঙ্গে ফাজলামো করছি না, যেটা সত্যি সেটাই বলছি। সে কোনো সাধারণ ঘরের ছেলে নয়। ঢাকা শহরের নামকরা ব্যবসায়ী রুহান চৌধুরীর একমাত্র ছেলে সাগর। ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য তোর এই কথাটা মেনে নিলাম, কিন্তু তোর কাছে কি এমন প্রমাণ আছে যে সাগর বিশিষ্ট ব্যবসায়ী রুহান চৌধুরীর একমাত্র সন্তান? গতকাল সাগরের ছোট বোন রিয়ার জন্মদিন ছিল, আর আমার বাবা রুহান চৌধুরী খুব ভালো বন্ধু। সেই কারণে উনি আমাদের ফ্যামিলি ইনভাইট করেন, আর আমরা সেখানে গিয়ে সবকিছু জানতে পারি। তুই সত্যি বলছিস তো, নাকি ভুল কিছু দেখেছিস? না রে ভাই, আমি ভুল কিছু একদমই বলিনি। তুই আমার ভালো বন্ধু, তোকে মিথ্যা কথা বলে তো আমার কোনো লাভ নেই। কারণ আমি খুব ভালোভাবে জানি তুই ছেলেটার সঙ্গে সম্পর্ক জড়িয়েছিস। তুই নিজে না বললেও আমি যেভাবেই হোক এটা জানতে পেরেছি, তাই মনে করলাম এগুলো তোকে বলা প্রয়োজন। তুই যখন ওদের বাড়িতে গিয়েছিস তাহলে তো তুই ওদের পারিস, ঠিকানা নিশ্চয়ই জানিস। ঠিক আছে, তুই আমাকে নিয়ে চল, আমি নিজের চোখে সবকিছু দেখতে চাই। ঠিক আছে, তুই যখন আমার কথা বিশ্বাসে করছিস না, তাহলে চল আমার সঙ্গে। নিজের চোখে সবকিছু দেখবি, আর নিজের চোখে সবকিছু দেখার পর যদি তোর মনে হয় আমি সত্যি কথা বলিনি, তাহলে তো আর আমার কিছু করার নেই। তবে তার আগে তুই চল আমার সঙ্গে। হ্যাঁ, তাই চল, কারণ সাগর আমাকে এইভাবে মিথ্যা কথা বলতে পারে না। তুই আমার সঙ্গে চল, আমি নিজের চোখে সবকিছু দেখতে চাই। এ বলে নদী আর নিশি দুজনেই সাগরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর তারপর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের বাড়িতে পৌঁছে গেল। নদী দরজায় দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিল, আর কিছুক্ষণ পর রিয়া এসে দরজা খুলে দিল। রিয়াকে দেখে নদী বলতে লাগলো, আমি যদি খুব বেশি ভুল না করে থাকি, তাহলে তুমি আমার থেকে সেদিনকার সেই মেয়েটা যে সাগরের সঙ্গে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলে। হ্যাঁ আপু, আপনি একদম ঠিক ধরতে পেরেছেন। আমি রিয়া, আপনার বডিগার্ডের ছোট বোন। হ্যাঁ রিয়া, তুমি আমাকে সাগরের রুমে নিয়ে যাও, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ভাইয়া তো এখন ঘুমাচ্ছে, আর ডক্টর বলেছে ভাইয়া যখন ঘুমায় তখন যেন তাকে কেউ বিরক্ত না করে। তাই তুমি একটু ড্রয়িং রুমে এসে বসো, ভাইয়া ঘুম থেকে উঠলে তারপর ভাইয়াকে ডেকে দেব। কিন্তু নদী প্রচন্ড ক্ষেপে গেছে। কারোর কোনো কথাই সে এই মুহূর্তে শুনবে না, তাই সে চিৎকার দিয়ে রিয়াকে বলে উঠল, আমি কোনো কথা শুনতে চাই না। ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি খুব বেশি ক্ষতি হয়ে যায়, তাহলে হয়ে যাক, তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু আমি এক্ষুনি তার সঙ্গে কথা বলবো। তুমি তাকে ঘুম থেকে ডেকে দাও। কিন্তু আপু, আমি বললাম না, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমি এক্ষুনি সাগরের সঙ্গে কথা বলতে চাই। তুমি সাগরকে ডেকে দিবে কিনা আমি সেটাই জানতে চাইছি। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। এই ভাইয়া, ভাইয়া, নদী আপু তোর সঙ্গে দেখা করতে এসেছে। আর এইসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নদী তো আমাদের বাড়ির ঠিকানাই জানো না, তাহলে আমাদের বাড়িতে আসবে কিভাবে? নিশি আপু নদী আপুকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আমি জানি না তারা কিভাবে আমাদের বাড়ির ঠিকানা জানলো। তবে তুই হয়তো একটা ব্যাপার ভুলে গেছিস। নিশি আপু গতকাল আমাদের বাড়িতে এসেছিল আমার বার্থডে অনুষ্ঠানে। হায় আল্লাহ, এখন কি হবে? আমি তো সেটাই ভাবতে পারছি না, নদীকে কিভাবে সামলাবো। এটা ভাবতেই তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। নদী তো এখন আমার কোনো কথাই বিশ্বাস করবে না, এমনকি এটাও হতে পারে যে সে আমাকে রিজেক্ট করে চলে যাবে। আমি জানি না কিছু, তুই যা করবি চিন্তা ভাবনা করে করিস। নদী আপুর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলো, আর সবকিছু বুঝিয়ে বলো। কিন্তু কিভাবে কি বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না, কারণ নদী প্রচণ্ড রাগী মেয়ে মানুষ। সে খেপে গেলে তাকে কোনোভাবেই শান্ত করা যায় না, তাই তো খুব ভয় লাগছে। কিছুই হবে না ভাইয়া, সে যদি সত্যি তোকে ভালোবেসে থাকে তাহলে সে তোকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় নিজের করে নেবে। কিন্তু সে যদি তোকে সত্যি ভালো না বাসে তাহলে তো সে ঝামেলা করবেই।
আগে তুই নদিয়াপুর সম্মুখীন হ, আর তার মনের কথা বোঝার চেষ্টা কর, তারপর যা হয় হবে। সাগর তখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। নদী এদিকে রেগে আগুন হয়ে বসে আছে। সাগর নদীর সামনে এসে দাঁড়ালো আর আস্তে আস্তে বলল, নদী তুমি এখানে? তার আগে তুমি আমাকে এটা বলো যে তুমি আমাকে মিথ্যে কথা কেন বলছো? এতদিন ধরে আমাকে মিথ্যের মধ্যে বসবাস করিয়েছো কেন? তুমি আমার সঙ্গে সত্য কথা বলনি। নদী প্লিজ তুমি তোমার মাথাটা ঠান্ডা করো আর আমাকে কিছু বলতে দাও। দেখো, এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, তুই আমার সঙ্গে আর কোনো কথা বলিস না। তুই এতদিন আমার সঙ্গে মিথ্যে কথা কেন বলেছিস? আমি শুধু সেটাই জানতে চাইছি। তারপর আমি তার সঙ্গে আর কোনো কথা বলবো না। দেখো নদী, প্রথমত তোমাকে আমি বলেইছিলাম তোমাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু বলার সাহস হয়ে ওঠেনি, কারণ তুমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তার উপর আবার আমার সাথে বয়সের সিনিয়র। তোমাকে বলার মতো সাহস আমার ছিল না। এসব ফালতু পেঁচাল বাদ দিয়ে তুই আমাকে এটা বল, কেন তুই আমাকে এতদিন মিথ্যা কথা বলেছিস? তুই কেন আমাকে বলিসনি রুহান আঙ্কেল তোর বাবা? আমি আমার বাবার পরিচয় তোমার কাছে দিতে চাইনি। তাছাড়া তুমি আমার চাইতে বয়সে সিনিয়র, এটা যদি কাউকে বলতাম তাহলে হয়তো কেউ আমাকে এ ব্যাপারে কোনো সহযোগিতা করতো না, কারণ একটা সিনিয়র মেয়ের সঙ্গে কোনো দিনই একটা জুনিয়র ছেলের সম্পর্ক হতে পারে না। তাই বলে তুই আমার সঙ্গে এভাবে মিথ্যা কথা বলবি? এত বড় প্রতারণা করলি আমার সঙ্গে? এভাবে ধোকা দেওয়ার কি খুব বেশি প্রয়োজন ছিল? বিলিভ মি, আমি তোমাকে ধোকা দিতে চাইনি। আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর যা কিছু করেছি তোমাকে নিজের করে পাওয়ার জন্যই করেছি। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। তুমি খুব ভালো করে জানো মিথ্যা বলা আমার একদমই পছন্দ না। সবকিছু জেনে শুনেও কেন মিথ্যা বলেছো দিনের পর দিন আমাকে? তোমাকে মিথ্যে বলার জন্য সরি। প্লিজ আমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দাও, আর কখনোই তোমার সঙ্গে মিথ্যে কথা বলবো না। আমি তোমাকে ক্ষমা করতে পারি এক শর্তে। তুমি এখন আমার সঙ্গে বাইরে যাবে, তারপর আমি তোমাকে যেটা করতে বলবো তুমি সেটাই করবে। বলো, রাজি আছো? কি করতে হবে সেটা তো আগে বলো, তারপর ভেবে দেখি। এত চিন্তা ভাবনা করার মতো সময় আমার হাতে নেই। তোমাকে যেটা বলেছি তুমি যদি সেটা করতে রাজি হও তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো, আর না হলে আমি এখন এই মুহূর্তে এখান থেকে তোমার সঙ্গে সকল সম্পর্ক শেষ করে চলে যাব। তুমি এমন পাগলের মতো কথা বলছো কেন? জানো তোমাকে আমি কতটা ভালোবাসি, তারপরও কেন এরকম করছো? প্লিজ তুমি শান্ত হও। তুমি এখন আমার সঙ্গে যাবে কি যাবে না সেটাই জানতে চাইছি, আর আমি তোমাকে যেটা করতে বলবো সেটা করবে কি করবে না। রিয়া তখন সাগরের কানে কানে বলতে লাগলো, ভাইয়া, তুই নদিয়াপুর কথা মেনে নে, কারণ তুই তো নদিয়াপুকে ভালোবাসিস। তাই সে যেটা বলে এটাই কর। সে তো আর তোকে মেরে ফেলবে না, তাই এত চিন্তা করার কি আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো, যা বলার থাকে বাইরে গিয়ে বলবো। এই বলে নদী সাগরকে নিয়ে বাসা থেকে বের হয়। তারপর একটা কাজে অফিসের সামনে এনে গাড়ি দাঁড় করায়। এটা দেখে সাগর নদীকে প্রশ্ন করলো, আমরা এখানে কেন এসেছি? সেটা তুমি ভেতরে গেলেই বুঝতে পারবে। এখন কেন আমাকে প্রশ্ন করছো? চুপচাপ কোনো কথা না বলে আমার সঙ্গে ভেতরে চলো। সাগর তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ নদীর সঙ্গে কাজী অফিসের ভিতরে চলে আসলো। নদী ভিতরে এসে কাজী সাহেবকে বলল, আসসালামু আলাইকুম কাজী সাহেব, আপনাকে আমি ফোন করেছিলাম। সবকিছু ব্যবস্থা করেছেন? ও ম্যাডাম আপনি, হ্যাঁ আমি সব কিছু ঠিক করে রেখেছি, কিন্তু আপনাকে দেখে তো চেনা চেনা লাগছে। আপনি ব্যবসায়ী আজাহার সাহেবের মেয়ে না? আমি কে আর কারণ নিয়ে আমার কি পরিচয় এত কিছু আপনার জানার কোনো প্রয়োজন নেই। আমি আপনার এখানে যেটার জন্য এসেছি আপনি সেটাই করুন। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার সমস্ত কাগজপত্র রেডি করে রেখেছি, এখন শুধু আপনারা দুজনে সাইন করলেই হবে। নদী তখন কাজী সাহেবের হাত থেকে কাগজটা নিয়ে ওটাতে সাইন করে দিল, আর তারপর সাগরের দিকে তাকিয়ে বলল, এই নাও আমি সাইন করে দিয়েছি, এখন তুমি এখানে সাইন করে দাও, তাহলেই ঝামেলা মিটে যাবে। নদী, এটা তো বিয়ের রেজিস্ট্রি পেপার। হ্যাঁ, আমি কানা নই, আমি চোখে ঠিকঠাকই দেখতে পাই। আমি দেখতে পাচ্ছি যে একটা বিয়ের রেজিস্ট্রি পেপার, তাই আমি তোমাকে এখানে সাইন করতে বলেছি। নদী, তুমি তো আমাকে বলনি যে তুমি আমাকে এখানে বিয়ে করতে নিয়ে এসেছো। তাছাড়া তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, আর আমিও আমার ফ্যামিলির বড় ছেলে। আমার ছোট একটা বোন আছে, বাবা মা আছে, তাদেরও তো অনুমতির প্রয়োজন আছে। কারোর কোনো অনুমতির প্রয়োজন নেই।
তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি এইটাতে সাইন করবে, এটাই তোমার ভালোবাসার প্রমাণ। তুমি যদি এইটাতে সাইন করতে না পারো তাহলে বুঝে নেব তুমি আমাকে একটুও ভালোবাসো না, আর আমাদের সম্পর্কে এখানেই সমাপ্তি হবে। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা দুজন দুজনকে নিজেদের চাইতেও বেশি ভালোবাসি, তাহলে আমাদের সম্পর্কে সমাপ্তি হবে কেন? হ্যাঁ, সেটাই প্রমাণ নিতেই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি আমাকে ভালোবাসো কি বাসো না সেটার প্রমাণ আমি এখন এই মুহূর্তে নিতে চাই। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে এক্ষুনি রেজিস্ট্রি পেপারে সাইন করবে, আর যদি রেজিস্ট্রি পেপারে সাইন না করো তাহলে আমি বুঝে নেব যে তুমি কোনো দিনই আমাকে ভালোবাসোনি, আর এখানেই আমাদের সম্পর্কের সমাপ্তি হবে। কিন্তু নদী, এরকম করাটা কি একটু ঠিক হচ্ছে? দেখো, আমাদের ফ্যামিলি আছে, ওদেরও মতামতের ব্যাপার আছে। তার মানে তুমি আমায় ভালোবাসো না, তাই না? ঠিক আছে, আমার সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। যাও, তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো, আর আমিও চলে যাচ্ছি। কোনো দিন তোমার সঙ্গে আসবো না, আর ভালোবাসার দাবি নিয়ে কোনো দিন তুমি আমার সামনে দাঁড়াবে না। এই বলে নদী সেখান থেকে চলে যেতে চাইছিল, আর তখনই সাগর পেছন থেকে তার হাতটা ধরে ফেললো, আর তারপর বলতে লাগলো, আমি তোমায় সত্যি ভালোবাসি, আর ভালোবাসার প্রমাণ দিতে যদি তোমাকে এখন এই মুহূর্তে আমার বিয়ে করতে হয় তাহলে আমি তাই করব। কারণ আমার ভালোবাসা অতটাও ফেলনা নয় যে ছোট্ট একটা কথার জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাব। তাহলে বিয়ের রেজিস্ট্রি ব্যাপারে সাইন করতে তুমি এত সময় কেন নিচ্ছ? আমি তো তোমাকে বললাম তুমি যদি আমায় ভালোবাসো তাহলে এক্ষুনি তোমার আমাকে বিয়ে করতে হবে, আর তা না হলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখবো না। ঠিক আছে কাছে সাহেব, আপনি কাগজটা দিন, আমি সাইন করে দিচ্ছি। আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমি সবকিছুই করতে পারি, আর ছোট্ট একটা কাগজে সাইন করতে পারবো না? এই বলে সাগর কাছে যাবে, হাত থেকে বিয়ের রেজিস্ট্রি পেপারে কাগজটা নিয়ে ওটাতে সাইন করে দিল, আর তারপর নদীকে বলল, এই যে দেখো, আমি বিয়ের রেজিস্ট্রি ব্যাপারে সাইন করে দিয়েছি। তো তুমি খুশি? এবার তো আর আমার ভালোবাসা ফেলনা এমনটা বলতে পারবে না। ঠিক আছে, এখন তুমি আমাকে নিয়ে তোমাদের বাড়িতে চলো। কিন্তু বাড়িতে গিয়ে সবাইকে কি বলবো এটা সবাই অ্যাকসেপ্ট করতে পারবে না। তোমাকে কিছুই করতে হবে না, সবাই অ্যাকসেপ্ট করতে পারবে কি পারবে না সেটা আমি ভেবে নিব। তুমি এখন আমার সঙ্গে চলো। এই বলে নদী কোনো কথা না বলে সাগরের হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে এসে বসালো, আর তারপর ও নিজেই গাড়ি ড্রাইভ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তারা সাগরের বাড়িতে পৌঁছে গেল। এদিকে সবাই চিন্তিত মনে ড্রয়িং রুমে বসে আছে, কি হবে কেউ কিছু জানে না। ততক্ষণে সাগরের আব্বুও বাসায় চলে এসেছে। রাত তখন আনুমানিক 8টার কাছাকাছি বাজে। নদী বাড়ির দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণের মধ্যেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল, আর তাদের দুজনকে একসঙ্গে দেখে তিনি বললেন, কি ব্যাপার, তোমরা কোথায় গিয়েছিলে? আমি তো তোমাদের এখানে অনেক টেনশন করছিলাম। এতক্ষণ তোমরা কোথায় ছিলে? নদী তখন কোনো কথা না বলে সোজা সাগরের আম্মুকে সালাম করে, তারপর সাগরের আব্বুর দিকে এগিয়ে যেতে থাকলো। তখনই সাগরের আব্বু ওখানে দাঁড়িয়ে থেকেই বলল, এই মেয়ে, তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কোনো কিছুর উত্তর না দিয়ে এভাবে আমার বউকে সালাম করে তারপর আবার আমার দিকে এগিয়ে আসছে কেন? নদী তখনও কোনো কথা না বলে সাগরের আব্বুকে সালাম করলো, আর তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জি শ্বশুর আব্বু, আপনি কি যেন বলছিলেন? আমি শুনতে পাইনি, আবার বলেন। আর এই মেয়ে, তুমি শ্বশুর আব্বু কাছে বলছো? কেমন শ্বশুর আব্বু? আপনাকে বলছি, দেখুন, আপনি মেনে নিবেন কি নিবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটাই সত্য যে আমি আপনার ছেলেকে বিয়ে করেছি, আর এই মাত্রই আমরা কাজী অফিস থেকে বিয়ের কাজ শেষ করে সোজা এখানে চলে এসেছি। এখন বাড়িতে জায়গা দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার। এগুলো কোন ধরনের কথা? তুমি কি মগের মূল্য পেয়েছো নাকি? হুট করে কথা থেকে এসে বললে তুমি আমার ছেলেকে বিয়ে করেছো, আর এটা আমাকে মেনে নিতে হবে। আমি এই বিয়ে মানি না। আমি আমার ছেলেকে আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করাবো। তাছাড়া কে তুমি? কি তোমার পরিচয়? তোমার পরিচয় সম্পর্কে আমি অবগত নই, তাই অজানা একটা মেয়েকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারি না। পরিচয়টাই যদি বাড়ির বউ হওয়ার জন্য মুখ্য বিষয় হয় তাহলে আপনার কাছে আমি আমার পরিচয় দিতে বাধ্য নই। আপনি নিজেই খুঁজে নেবেন আমি কে আর কি আমার পরিচয়। আর হ্যাঁ শ্বশুরাব্বু,
আপনাকে আরো একটা কথা বলছি, আমি কারোর কাছ থেকে অধিকারের আশা করি না। আমি আমার অধিকার আদায় করে নেই। তাই আমি এই বাড়িতে আমার বউয়ের অধিকার দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি এই বাড়িতেই থাকবো। এ বলে নদী হনহন করে সেখান থেকে সোজা সাগরের রুমে চলে গেল। আর এদিকে সাগর বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে এসব কিছু দেখছে। নদী চলে যাওয়ার পর সাগরের আব্বু সাগরকে ধমক দিয়ে বলতে লাগলো, এগুলো কোন ধরনের সার্কাস শুরু হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব সার্কাসের মানে কি আমি জানতে পারি? নদী তো সবকিছু নিজের মুখেই বলে গেছে, এখন তাহলে তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো কেন? তার মানে এই মেয়েটা যা বলে গেছে সব সত্যি? তুই বিয়ে করে নিয়েছিস, তুই আমার সঙ্গে রাগ করে চাকরি নিয়েছিস, সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে এত বড় একটা সিদ্ধান্ত তুই নিজেই নিয়ে নিলি। আমি তোর বাবা, আমি এখনো বেঁচে আছি। তোর বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে আমি নেব, কিন্তু তুই এভাবে হুটহাট করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? এতক্ষণ সবাই নীরব দর্শকের মতো সবকিছু দেখলেও নিশি তখন আর চুপ থাকতে পারল না। নিশি তখন সাগরের আব্বুকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আসলে সাগরের এখানে কোনো দোষ নেই। সাগর আর নদী নতুন দুজনকে ভালোবাসে। গতকাল আমি যখন রিয়ার বার্থডে পার্টিতে আপনাদের বাড়িতে আসি তখনই সাগরকে আমি দেখি, আর সেদিন নদীর সঙ্গে আমাদের ভার্সিটিতে দেখেছিলাম। নদী সাগরকে ভালোবাসে এটা আমি জানি, তাই নদীর সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলতে চাই, কিন্তু নদী মানতেই নারাজ যে সাগর আপনার ছেলে। সেটা প্রমাণ করার জন্য নদীকে আমি এখানে নিয়ে আসি, আর তারপর সাগর নদীকে এতদিন মিথ্যা বলেছে, এই জন্য নদী রেগে যায় আর সাগরকে নিয়ে সোজা কাজী অফিসে চলে যায়। তারপর যা হলো সবটা তো আপনি দেখতেই পেলেন। তার মানে তোমরা সবাই সবকিছু জানতে, কিন্তু আমার কাছে কিছুই বলনি। আচ্ছা, নিশ্চয়ই তুমি তো আমার বন্ধুর মেয়ে, তোমার কাছ থেকে কি আমি এটুকু আশা করতে পারিনি যে তুমি অন্তত আমাকে কিছু জানাবে? আই এম সরি আঙ্কেল আপনাকে কোনো কিছু জানাতে না পারার জন্য, কিন্তু আঙ্কেল আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম, এইরকম কোনো সময় ছিল না আপনাকে জানানোর, বা আমরা বুঝতেও পারিনি নিশি এরকম কিছু করে বসবে। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বলো এই মেয়েটা কে আর মেয়েটার পরিচয় কি? আঙ্কেল নদীর পরিচয় জানলে আপনি অবাক হবেন। আপনার মতো শহরের নামকরা 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন নদীর বাবা। মানে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়েটার কি এই মেয়েটার পরিচয়? আঙ্কেল নদী বিশিষ্ট ব্যবসায়ী আরাপ আঙ্কেলের মেয়ে। আরে এটা তুমি সত্যি বলছো তো? হ্যাঁ আঙ্কেল আমি একদম সত্যি কথাই বলছি, আপনি নদীকে মেনে নিন। কিন্তু মেয়েটা তো আমার ছেলের চাইতে বয়সে বড়। আমার ছেলে অনার্স 3rd ইয়ারে পড়ে আর মেয়েটা ফাইনাল ইয়ারে। আঙ্কেল বয়স কোনো ব্যাপার না, ব্যাপার হলো ওরা দুজনকে ভালোবাসে। আপনি যদি ওদের সম্পর্ক মেনে নেন, নদী কিন্তু এই সম্পর্ক ছেড়ে কখনো চলে যাবে না, কারণ আপনি একটু হলে বুঝতে পারছেন নদী প্রচন্ড রাগে জেদি আর এক রুখে একটা মেয়ে। প্রয়োজন হলে সে সাগরকে জোর করে আপনাদের থেকে ছিনিয়ে নেবে, কিন্তু কখনো সাগরকে ছাড়বে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না। নদী আমার বাড়িতে আমার মায়ের মতনই থাকবে, তাকে কোনোদিনও আমি এটা বুঝতে দেব না সে শ্বশুরবাড়িতে আছে। তাহলে আমি আসি, কিন্তু একটা কথা আপনাকে বলে যাচ্ছি, আমাদের কিন্তু এই বিয়ে উপলক্ষে পার্টি চাই। ঠিক আছে, সমস্যা নেই, আমার ছেলের বিয়ে বলে কথা, বিশাল পাউডার, সবাই অনেক আনন্দ করতে পারবে ওখানে। এরপর আরো বেশ কিছু কথা বলে নিশি তার বাসায় চলে গেল। আর এদিকে সাগরের বাসায়ও সবাই খাওয়া দাওয়া করে নিজেদের মতো ঘুমিয়ে গেছে। এদিকে রিয়া সাগরের রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হাজার হোক সাগরের আজ বাসরাত বলে কথা। এদিকে রিয়া সাগরের সাজিয়ে দিয়ে তারপর রুম থেকে বের হয়ে চলে গেছে। আর এদিকে কিছুক্ষণের মধ্যে সাগর রুমে আসলো নদীর জন্য স্পেশাল একটা গিফট নিয়ে। আসলে তাদের বাসরাত বলে কথা, বিয়েতে তো নদীকে কোনো কিছুই দেওয়া হলো না, তবে এখন তো তাকে স্পেশাল কিছুই চাই। এদিকে নদী বসে থাকতে থাকতে একদম অধৈর্য হয়ে গেছে। সাগর রুমে আসতে এসে বিছানা থেকে নেমে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কোথায় চলে গিয়েছিলে?
আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। বিয়ে করা নতুন বউকে ঘরে রেখে এইভাবে এতক্ষণ কেউ বাইরে থাকে? বিয়েতে তো তোমাকে কিছুই দিতে পারলাম না, হুট করে বিয়েটা হয়ে গেল। তাই এখন তোমার জন্য একটি স্পেশাল গিফট আনতে গেছিলাম। এই নাও তোমারই গিফট, তবে এটা এখন আনবক্স করবে না, কাল সকালে। ঠিক আছে, এখন এই যে এতক্ষণ ধরে একটা শুভ সময়ের জন্য অপেক্ষা করছি, আর এই শুভ সময়টাকে এতটা ওয়েস্ট করা কি ঠিক হলো? আই এম সরি ম্যাডাম, তবে চিন্তার কোনো কারণ নেই, আমি সবটা আপনাকে সুদে আসলে পুষিয়ে দেব। ও তাই নাকি? তাহলে আমিও দেখি তুমি কতটা সুদে আসলে সে দিতে পারো। সাগর তখনই আর কোনো কথা না বলে নদীকে নিজের কাছে টেনে নিল, আর নদীর কপালে আলতো করে ভালোবাসার একটা পরশ এঁকে দিয়ে নদীকে নিয়ে সোজা বিছানায় চলে গেল। এটা দেখে নদী বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে নিয়ে বিছানায় চলে আসলে কেন? তোমার সঙ্গে ভালোবাসার আদান প্রদান করব, তাই চলো শুরু করা যাক। এই বলে সাগর নদীকে আরো কাছে টেনে নিল, আর নদীর গলার নিচে কিস করতে শুরু করলো। নদী সাগরের ছোঁয়া পেয়ে অনেকটা শিহরিত হয়ে গেল। এই প্রথমবার কোনো ছেলে মানুষ তাকে স্পর্শ করেছে। তার সারা শরীর নাড়া দিয়ে উঠল। এটা দেখে সাগর বলতে লাগলো, কি হলো, তুমি এরকম কাঁপছো কেন? ভয় পাচ্ছ নাকি? না, ভয় পাবো কেন? তবে আমার কেমন জানি একটা অনুভূতি হচ্ছে, জীবনে প্রথমবার কোনো ছেলে মানুষের স্পর্শ পেলাম তো তাই। হ্যাঁ, তাই বলে কি এরকম করতে হবে নাকি? আমি তো আর তোমার অপরিচিত কেউ নই, আমি তো তোমার ভালোবাসার মানুষ, তোমার সঙ্গে এতদিন ধরে সম্পর্কে আছি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা দুজন দুজনের সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্কে আছি, কিন্তু আমাদের মধ্যে তো সেরকম একটা গভীর সম্পর্ক কখনোই হয়নি, যেরকমটা 10টা প্রেমিক প্রেমিকার মধ্যে হয়ে থাকে। কারণ আমি চেয়েছিলাম আমার ভালোবাসার মানুষ, আমি যাকে বিয়ে করব তাকে বাসর রাতেই আমি আমার সতীত্ব বিলিয়ে দিব। সত্যি তোমার মতো প্রেমিকা যেন আমার মতো প্রত্যেকটা প্রেমিক পায়, যে তার স্বামীর বুকে হাত রেখে বলতে পারবে, তুমি আমার জীবনের প্রথম পুরুষ, তুমি ছাড়া অন্য কোনো পুরুষ আমাকে আজ পর্যন্ত স্পর্শ করতে পারেনি। এখন কি এইসব কথা বলে আরো সময় নষ্ট করবে? না মহারানী, আর কোনো সময় নষ্ট করব না। এই বলে সাগর নদীকে নিজের আরো কাছে টেনে নিল, আর তারপর নদীর সারা শরীরে কিস করতে থাকলো। এদিকে নদী উত্তেজনায় অস্থির হয়ে যাচ্ছে। সাগর নদীকে আরো উত্তেজিত করতে চাইছিল। সাগর দেখতে চাইছিল বেশি উত্তেজিত হলে নদী কি করে, তাই সে নদীর সারা শরীরে আরো ভালোবাসার আলিঙ্গন করতে থাকলো। আর কিছুক্ষণ পরেই দুজন ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। সারা রাত চলল তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব। ফজরের আজান দিয়ে দিলে দুজনে ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল 10টার দিকে নদীর ঘুম ভাঙলো কারো চিৎকার চেঁচামেচির আওয়াজে। নদীর চিৎকারের আওয়াজ শুনে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। ড্রয়িং রুমে এসে নদী দেখতে পেল তার আব্বু সাগরের আব্বুর সঙ্গে চিৎকার চেঁচামেচি করে কথা বলছে। রুহান, তোমার ছেলের এত বড় সাহস, এটা আমি ভাবতেও পারিনি। আমার মেয়েকে মিথ্যা কথা বলে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করবে। আমার ছেলে তোমার মেয়েকে ফাঁদে ফেলেনি, তোমার মেয়ে নিজে এখানে এসেছে। আমার কথা বিশ্বাস না হলে আমি তোমার মেয়েকে ডেকে দিচ্ছি, তুমি নিজে জিজ্ঞাসা করে নাও। নদী তখন সিঁড়ি দিয়ে নামছিল, আর তাদের কথা শুনতে পেয়ে বলতে লাগলো, হ্যাঁ আব্বু, আমার শ্বশুর আব্বু একদম ঠিক কথাই বলেছে। আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি, আর সাগরকে আমি ভালোবাসি। তাছাড়া আর আমার সম্পর্ক মেনে নিতে তোমার এত সমস্যা কোথায়? তুমিও শহরের নামকরা 10 জন ব্যবসায়ীদের মধ্যে একজন, আর আমার শ্বশুর আব্বু শহরের নামকরা 10 জন ব্যবসায়ীদের মধ্যে একজন। তাহলে তো সামনে সামনে সম্পর্ক হলো, সমানে সমানে সম্পর্ক হলো, তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে না জানিয়ে এইভাবে হুটহাট বিয়ে করার কিন্তু তুমি আমাকে না জানিয়ে এইভাবে হুটহাট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলে, এটা তো আমি ভাবতেই পারছি না। তুমি আমার একমাত্র মেয়ে, তোমার লাইফের সিদ্ধান্ত নিয়ে আমাকেও তো ভাবতে হবে, তার নয় কি? আব্বু, আমি তো ভুল সিদ্ধান্ত নেইনি আর ভুল কিছু করিনি, তাহলে এত ভাবতে হবে কেন? আমি তো আমার লাইফের সঠিক মানুষটাকেই পারচেজ করেছি, তাহলে এত কথা বলার কি আছে? তুমি যদি এখন এটা বলো যে তুমি আমার আর সাগরের সম্পর্ক মেনে নিবে কিনা, আর যদি তুমি আমার আর সাগরের সম্পর্ক মেনে নিতে না পারো, তাহলে তুমি ভুলে যেও তোমার কোনো সন্তান ছিল, কারণ তোমার জন্য আমি কখনোই সাগরকে ছেড়ে আসতে পারবো না, বিকজ আই লাভ হিম। আমি তোমাকে কোনোদিনও এই কথায় সাপোর্ট করব না, কারণ সাগর যেমন আমাদের সন্তান, তোমার বাবার তুমি একমাত্র সন্তান। আমি যেমন আমার 2টা সন্তানকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি, ঠিক তেমনি তোমার বাবাও
তোমার পিছনে ততটাই শ্রম ঘাম দিয়েছেন। তাই আমি বলবো তোমার বাবারও অধিকার আছে তোমার যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। যদি তোমার বাবা এই সম্পর্ক মেনে না নেয় তাহলে আমারও মেনে নেওয়া কোনো প্রশ্নই ওঠে না, কারণ সম্পর্ক দুই ফ্যামিলির সিদ্ধান্তই হওয়া উচিত। কিন্তু শ্বশুর আব্বু, আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি, আপনি যদি আমাদের এই সম্পর্ক মেনে নিতে না নেন তাহলে আমি আপনার ছেলেকে নিয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করব, কারণ আমি কারোর জন্যই আমার ভালোবাসার বলিদান দেব না, সেটা হোক আপনি কিংবা আমার বাবা। ঠিক আছে, তোমাদের কারোর জন্য কাউকে ছাড়তে হবে না। আমি তোমাদের সম্পর্ক মেনে নিলাম, তবে আমি আগামীকাল তোমাদের বিয়ের জন্য বিশাল এক পার্টির আয়োজন করতে চাই, যেখানে উপস্থিত থাকবে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে সকলেই। তাহলে তো ভালোই হলো, আর কোনো ঝামেলাই রইল না। আমরা সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করব। যদিও আগে ভেবেছিলাম আমার ছেলের বিয়েতে বিশাল পার্টি আর রিসেপশন করব, কিন্তু ছেলে তো হুট করে বিয়ে করে বউ নিয়ে চলে আসলো, তাই মনটা একটু ভেঙে গিয়েছিল। কিন্তু এখন যখন আমার বিআই মশাই আমার পুত্রবধূ আর পুত্রকে মেনে নিয়েছে, তাহলে তো আর অনুষ্ঠান করতে কোনো ঝামেলা নেই। সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করব। এরপর দুই বেয়াই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকলো, আর এদিকে নদী চলে গেল শাশুড়ি মায়ের সঙ্গে রান্নার কাজে সাহায্য করতে। তারপর দুজনে রান্নাবান্না শেষ করে সবাই মিলে ডাইনিং টেবিলে একসঙ্গে বসে খাবার খেলো। আর তারপর নদীর আব্বু নদীর শ্বশুরবাড়ি সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে গেল। তখন সকাল আনুমানিক 11টা বাজে। সাগরের আব্বু অফিসের ম্যানেজারকে ফোন দিয়ে বলল, আমাদের অফিস 2 দিনের জন্য পুরোপুরি বন্ধ রাখুন। আজ আমার ছেলের গায়ে হলুদ হবে, আর কাল সকালেই তাদের বিয়ে রিসেপশন পার্টি হবে। সেখানে অফিসের সবাইকে ইনভাইট করবেন। আমি চাই আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে অফিসের পিএ থেকে শুরু করে সবাই আসুক। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। আমি আপনার পক্ষ থেকে সবার উদ্দেশ্যে একটা অ্যানাউন্স করে দেব। অতঃপর সাগরের আব্বু তার রিলেটিভ সবাইকে ফোনে ইনভাইট করলো, কারণ বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কার্ড ছাপানো, কার্ড দিয়ে সবাইকে দাওয়াত দেওয়া সেটা পসিবল নয়। যাই হোক, দুপুর হতে না হতেই বাড়িতে আয়োজন শুরু হয়ে গেল। ডেকোরেশনের লোকজন এসেছে, সবাই বাড়িটাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিল। দুপুর 2টা বাজতে না বাজতেই পার্লার থেকে মেয়েরা সাজাতে চলে আসলো নদীর রুমে। পার্লারে 2টা মেয়ে নদীকে অনেক সুন্দর করে সাজাচ্ছে। আর তখনই রিয়া এসে উপস্থিত হলো, আর নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, তোমাকে এত সাজতে হবে না, তুমি এমনিতেই সুন্দর। আমার ভাইয়া তোমাকে এমনিতেই নর্মালি থেকে ক্রাশ খেয়ে প্রেম করে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসলো, আর এখন যদি তুমি এভাবে সাজো তাহলে তো আমার ভাইয়া পুরো পাগল হয়ে পাবনায় চলে যাবে। না গো ননদিনী, সেরকমটা হবে না। আমি তোমার ভাইকে আমাকে ছেড়ে কোথাও যেতে দেব না। সে যদি পাগল হয়ে যায় তারপরও তাকে আমি আমার সঙ্গে সংসার করতে হবে, আর যদি পাগলা গারোতেও যেতে হয় তবুও সেখানে আমাকে নিয়ে যেতে হবে। সে একা একা কোথাও যেতে পারবে না, তাই চিন্তার কোনো কারণ নেই। সত্যি ভাবি, তোমার ভালোবাসার জোর আছে বলতে হয়, তা না হলে কেউ এত কনফিডেন্টলি কথা বলতে পারে না। যাই হোক, সাজুগুজু কি তুমি একাই করবে না আমাকেও একটু করতে দেবে? আরে এটা তুমি কেমন কথা বলছো ননদিনী? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের ননদিনী, আমার বিয়েতে যদি তুমি সাজগোজ না করো তাহলে কি করে হয় নাকি? এই তো আমার সাজগোজ প্রায় হয়ে এসেছে, আর 5 মিনিট লাগবে, তারপর ওরা তোমায় সাজিয়ে দেবে ঠিক যেইভাবে আমায় সাজিয়েছে। আর এই যে সময়ের অভাবে তোমাকে বলাই হয়নি, এখানে তোমার জন্য ড্রেস রাখা আছে। আমার জন্য তুমি ড্রেস পছন্দ করে এনেছো? সেটা তুমি আমাকে আরো আগে বললে না কেন? আমি তো আমার জন্য অনলাইনে ড্রেস অর্ডার করেছি, এই তো সবেমাত্র ডেলিভারি বয় দিয়ে গেল। আই এম সরি, আমি বলতে ভুলে গেছিলাম। যাই হোক, সমস্যা নেই, ওটা রেখে দাও, ওটা অন্য কোনো বিয়ের দাওয়াতে গেলে পরবে। এখন আমি যেটা এনেছি সেটাই পরো। ঠিক আছে ভাবি, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ফর গিফট দিস ড্রেস। আচ্ছা ঠিক আছে, এখন যাও তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আসো।
এরপর মেয়েগুলো তোমাকে সাজাবে। রিয়া তখন আর কোনো কথা না বলে ড্রেস নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তারপর ড্রেস চেঞ্জ করে নদীর রুমে চলে আসলো। আর তারপর পার্লারের মেয়েগুলো রিয়াকেও অনেক সুন্দর করে সাজিয়ে দিল। আর এরপর দেখতে দেখতেই হলুদের অনুষ্ঠানও খুব ভালোভাবেই শেষ হয়ে গেল। সবাই অনেক আনন্দ উল্লাস করলো। এর পরের দিন সকাল হতে না হতেই বাড়িতে মেহমানের আনাগোনা শুরু হয়ে গেছে। দূর দূরান্ত থেকে অনেক মেহমান চলে এসেছে গতকাল রাতেই। বাড়িটা দেখেই মনে হচ্ছে বিশাল কিছু একটা অ্যারেঞ্জ করা হয়েছে। আর হবে নাই বা কেন? ঢাকা শহরে 10 জন নামকরা ব্যবসায়ীর মধ্যে 2 জনের ছেলে মেয়ের একসঙ্গে বিয়ে হচ্ছে। এটা তো সবাইকে মনে রাখতেই হবে, তাই না কি? যাই হোক, দেখতে দেখতে বিয়ের সমস্ত আয়োজন শেষ হয়ে গেল। আর এদিকে নদীর আব্বু আরো একবার খুশি মনে সাগরের হাতে নদীকে তুলে দিল। আর তারপর নদীর শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে গেল। আর এদিকে সাগরের আব্বু বিয়ের সমস্ত নিয়ম যখন মানা হয়েছে, তখন আরো একটি নিয়ম মানা হোক, তাই তিনি আবারও ছেলের জন্য ডেকোরেশনের লোক দিয়ে বাসর ঘর সাজানোর ব্যবস্থা করেন। গতকাল তো খুব সিম্পল ভাবে সাজানো হয়েছিল, কিন্তু আজ সারাটা ঘর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। সারাটা বাড়ি ফুলের গন্ধে মোমো করছে। আর এদিকে নদী তার শ্বশুর শাশুড়ির সঙ্গে বসে গল্প করছিল। তখন রিয়া এসে খবর দিল, ভাবি, তোমাদের জন্য বাসর ঘর সাজানো হয়ে গেছে, তুমি আমার সঙ্গে চলে এসো, ভাইয়া ওয়েট করছে তোমার জন্য। আরে বাবা, সবে মাত্র রাত 11টা বাজে, আর কিছুক্ষণ বৌমা থাকুক আমাদের সঙ্গে। তোমার সঙ্গে গল্প করতে বেশ ভালোই লাগছে। কিন্তু আব্বু, সেটা বললে তো হবে না। তোমার ছেলে ওদিকে তোমার বৌমার জন্য অপেক্ষা করছে। এখন যদি তোমার বৌমা এখানে বেশি সময় তোমাদের সঙ্গে কথা বলে, তাহলে আবার তোমার ছেলে রেখে যাবে। আর তোমার ছেলে রেখে গেলে কি হবে সেটা তো ভাবতেই পারো। হ্যাঁ, সেটা আবার তোকে বলতে হবে নাকি? আমার ছেলের ক্যারেক্টার সম্পর্কে তো আমার চাইতে ভালো কেউ জানে না। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি রিয়ার সঙ্গে চলে যাও। কাল সারাদিন তোমার সঙ্গে বসে বসে গল্প করব। সত্যি অনেকদিন পর মনের কথা খুলে বলার জন্য একটা মানুষ পেয়েছি। ঠিক আছে আপু, আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম, সেম টু ইউ। এরপর নদী আর কোনো কথা না বলে তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে রিয়ার সঙ্গে রুমে চলে আসলো। আর এদিকে রিয়া নদীকে তার রুম পর্যন্ত পৌঁছে দিচ্ছিল। সাগর তখন রুমের দরজায় দাঁড়িয়েছিল। রিয়া নদীকে নিয়ে যে রুমের ভিতরে প্রবেশ করতে যাবে, তখনই সাগর রিয়াকে উদ্দেশ্য করে বলল, কিরে, তুই কেন রেগে আসছিস? ভাবিকে তোর রুমে দিয়ে যেতে এলাম। দেরি হলে তো আবার তুই বকাবকি করবি, ঝড়কা বা দিয়ে দিবি, তাই তোর বউকে আগে ভাগেই তোর কাছে দিয়ে গেলাম। হ্যাঁ, সেটা ভালো কথা, কিন্তু তুই রুমে আসছিস কেন? আমি তো তোকে রুমে আসতে বলিনি। আমি শুধু তোকে বলেছিলাম আমার বউকে আমার রুম পর্যন্ত দিয়ে যেতে। ওরে বাবারে বাবা, এমন ভাবে কথা বলছিস যেন বউ না পেয়ে 7 রাজার ধন পেয়েছিস। আচ্ছা ঠিক আছে, এই নে তোর বউ। তোর বউ নিয়ে তুই রুমে চলে যা। আমি আর তোর রুমে কখনোই আসবো না। আর একটা কথা, কখনো কিন্তু কোনো ঝামেলায় পড়লে আমাকে ডাকবি না, এটা তোকে বলে গেলাম। কারণ তুই আজ আমার সঙ্গে যে ব্যবহার করেছিস, তারপর কিন্তু আর কোনো বিপদে পড়লে কখনোই আমাকে পাবি না। আচ্ছা ঠিক আছে, আমি কোনোদিন কোনো বিপদে পড়লে তোকে কোনোদিনও ডাকবো না। এখন অন্তত দয়া করে এখান থেকে কেটে পড়। আমি আর তোকে সহ্য করতে পারছি না, কারণ এখন আমি আমার বউয়ের সঙ্গে পার্সোনাল টাইম স্পেন্ড করব। হ্যাঁ রে ভাই, তুই তাই কর। এই নে তোর বউ। এ কথা বলে রিয়া নদীকে রুমের ভিতরে পৌঁছে দিয়ে তারপর সেখান থেকে চলে গেল। এদিকে নদী এটা দেখে হেসে কুটি কুটি হচ্ছে। আর সাগর তখন নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তোমার আবার কি হলো? তুমি এভাবে পাগলের মতো হাসাহাসি করছো কেন? আমাদের ভাই বোনদের কাণ্ডটা দেখে হাসাহাসি না করে কোনো উপায় আছে নাকি? তোমার বোন তোমার বউকে তোমার রুম পর্যন্ত পৌঁছে দিল, সেখানে কোথায় তুমি তোমার বোনকে ধন্যবাদ জানাবে সেটা না করে তুমি তোমার বোনকে আরো রাগ দেখাচ্ছ। তো কি করব জানো, এই ফাজিল মেয়েটাকে আরো 1 ঘন্টা আগে আমি বলেছি আমার বউকে একটু কষ্ট করে আমার রুমের দিকে যা, কিন্তু সে আমার কথা না শুনে রুমে গিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। তো এখানে কি হয়েছে? ওর দোষটা কোথায়? তুমি যদি বিয়ে করে বাড়ি যাব নিয়ে আসতে পারো, একটা প্রেম করেছে, এতে তো সেরকম কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। তাহলে তুমি ওকে বকাবকি করছো কেন? আরে ভাই, ওদের এখনো বিয়ে হয়নি,
আমি বিয়ে করেছি, এখন আমার বউকে পাবার টাইম দেওয়া উচিত। কিন্তু ও আমার কথা না শুনে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, তাই দিয়েছি কানের নিচে 2টা। কি বলে তুমি রিয়াকে মেরেছো? এত বড় সাহস তোমার? রিয়া এখন বড় হয়েছে, তুমি ওর গায়ে হাত তুললে কেন? আরে বউ, এত সিরিয়াস হওয়ার কিছুই নেই। আমাদের ভাই বোনের মধ্যে এগুলো চলতেই থাকে, এগুলো আমাদের মধ্যে নর্মাল বিষয়। এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। নদী তখন একটু শান্ত হয়ে তারপর সাগরকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, কিন্তু এখন বলো এত তাড়াহুড়ো করে ডেকে আনার কারণটা কি? ওরে বাবারে বাবা, মানুষ একবার বাসর করতে পারে না, আর আমি 2বার বাসর ঘরের সুযোগ পাচ্ছি, তাহলে তাড়াহুড়ো করবো না তো লেট করবো নাকি? ও, এটা তোমার মনেই ছিল না? সত্যি এটা আমার মনে হয় পৃথিবীতে প্রথম কাপল যারা কিনা 2বার বাসর করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, এখন চলো কথা না বাড়িয়ে সময়টা নষ্ট না করে এই সময়টাকে আমরা কাজে লাগাই। এই শোনো না, আমার না বাচ্চা খুব পছন্দ, আমি না মা হতে চাই। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা খেলা শুরু করি, তা না হলে বাচ্চা কোথা থেকে আসবে? এই বলে সাগর নদীকে ভালোবাসার স্পর্শে কাছে টেনে নিল, আর তারপর দুজনের ভালোবাসায় হারিয়ে যেতে শুরু করলো। এভাবেই শুরু হলো তাদের দুষ্টু মিষ্টি একটা প্রেমের গল্প। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।